আসসালামু আলাইকুম। আমি ডক্টর আনোয়ারুল ইসলাম, ফেসবি রেসিডেন্ট এনআইসিবিডি। আজকে এফসিপিএস পার্ট 1 ইনফ্লামেশন ক্লাসে সবাইকে স্বাগতম। এই করোনার মহাক্রান্তিকাল সময়ে আশা করি সবাই বাসায় সুস্থ আছেন, সাবধানে আছেন। আমাদের ইনফ্লামেশন এফসিপিএস পার্ট 1 এর জন্য গুরুত্বপূর্ণ, সব ফ্যাকাল্টির জন্যই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এখানে দেখা গেছে বিগত বছরের বিভিন্ন কোশ্চেন অ্যানালাইসিস করে দেখা গেছে ইনফ্লামেশন থেকে এফসিপিএসে পার্ট 1-এ সিঙ্গেল বেস্ট একটা দুটা কোশ্চেন এবং মাল্টিপল চয়েস কোশ্চেন এমসিকিউতে 4-5টা কোশ্চেন পর্যন্ত থাকে। ইউজুয়ালি 2 থেকে 3টা কোশ্চেন থাকে, সাথে হচ্ছে সিঙ্গেল বেস্ট একটা দুইটা কোশ্চেন। ওভারঅল হিসাব করলে 3-4টা কোশ্চেন এবং সর্বোচ্চ 4টা-5টা কোশ্চেনও অনেক সময় ছিল। সেক্ষেত্রে ইনফ্লামেশনটা আমাদের সবার জন্য একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং ইনফ্লামেশনটা আমরা থার্ড ইয়ারে সবাই খুব ভালো মতো পড়েছিলাম। আমাদের সবার নখদর্পণে একটা সাবজেক্ট, একটা অধ্যায়। আমরা জাস্ট আজকে চেষ্টা করব আমাদের যে লেকচারের মাধ্যমে ইনফ্লামেশনের যে জানা জিনিসগুলো, যেখানে আমাদের পরীক্ষায় অনেক বেশি আসে কোশ্চেনগুলো, সেই কোশ্চেনগুলো আমরা একটু গ্রিপ করার চেষ্টা করব। ইনফ্লামেশনের যেই কোশ্চেনগুলো পরীক্ষার সময় আসে সবগুলো কোশ্চেনই যদি আমরা একটু আমাদের বেসিকটা ঠান্ডা রাখি, মাথাটা ক্লিয়ার রাখি, এখানে আমাদের 100% সফলতা অর্জন করা সম্ভব ইনফ্লামেশন সাইডটা থেকে। এবং প্যাথোলজি থেকে ইনফ্লামেশন যেহেতু খুবই বেসিক একটা জিনিস, আমাদের নর্মাল ফিজিওলজিক্যাল এবং প্যাথোলজিক্যাল প্রসেসে ইনফ্লামেশনটা যে কোনো পরীক্ষাতেই স্যাররা একটু টাচ করার চেষ্টা করে এবং খুবই বেসিক জায়গা থেকেই দেয়। আজকের লেকচারে আমি চেষ্টা করব হচ্ছে আপনাদেরকে আমাদের জেনেসিসের যে লেকচার শিটটা আছে শিটটা থেকে যেই জায়গা থেকে কোশ্চেনগুলো বরাবর আসছে সেই জায়গাগুলো একটু টাচ করে দেওয়ার, দাগিয়ে দেওয়ার, এবং যেই জায়গাটাতে আমরা ইউজুয়ালি ভুল করি, যে একটা দুইটা স্টেমে আমরা ভুল করি, সেই জায়গাগুলো একটু রিক্যাপিচুলেট করার এবং ধরিয়ে দেওয়ার চেষ্টা আমরা করব ইনশাল্লাহ। আশা করি সবার কাছে আমাদের জেনেসিসের লেকচার শিটটা আছে। আমরা শুরুতেই বিফোর স্টার্টিং লেকচার আমরা আমাদের জেনেসিসের লেকচার শিটের অংশগুলো আমরা সবাই একটু দাগিয়ে নেওয়ার চেষ্টা করব, যাতে আমাদের আপকামিং লেকচারে আমাদের এই জিনিসগুলো ধরতে সুবিধা হয়। আশা করি সবার সামনে লেকচার শিটটা আছে। আমরা 3 নাম্বার পেজ যেটা আছে আমাদের লেকচার শিটের, এই 3 নাম্বার পেজ উপরে লিখে রাখতে হবে। 3 নাম্বার এবং 4 নাম্বার পেজ পুরো পাতা পড়তে হবে। খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষায় এই 2 জায়গা থেকে কোশ্চেন ছিল, বরাবরই ছিল এবং থাকার সম্ভাবনা অলমোস্ট 99%। তাহলে আমরা 3 নাম্বার এবং 4 নাম্বার পাতা পুরোটা পড়ে রাখবো। আপনারা 5 নাম্বার পেজে দেখবেন ডিফারেন্স বিটুইন এক্সুডেট অ্যান্ড ট্রান্সুডেট একটা বক্স আছে। সব পরীক্ষার জন্য সহজ একটা বক্স, কিন্তু প্রতিবারই দেখা গেছে আপনারা যদি বিগত সালের কোশ্চেন অ্যানালাইসিস করেন দেখা গেছে এই বক্সটা থেকে, এই ডিফারেন্সটা থেকে, সহজ একটা ডিফারেন্স থেকে কোশ্চেন আসছে ট্রিপল স্টার। এই জায়গাটা আমরা ট্রিপল স্টার দিয়ে রাখবো। তারপর চলে আসবো হচ্ছে আমরা 6 নাম্বার পেজ। 6 নাম্বার পেজের একদম নিচে দেখবেন এন্ডোথেলিয়াল লিউকোসাইট অ্যাডিশন মলিকুলস যে বক্সটা আছে, এটা পার্ট 1-এর জন্য গুরুত্বপূর্ণ। পার্ট 1-এ একবার এখান থেকে কোশ্চেন ছিল। কি কোশ্চেন ছিল আমরা লেকচারের সময় আমরা এটা জেনে নিব। তো পার্ট 1-এর জন্য এটা খুব গুরুত্বপূর্ণ, ডাবল স্টার। 7 নাম্বার পেজে কেমোটেকটিক এজেন্টসের যে বক্সটা আছে একদম মাঝ বরাবর দেখবেন, এই বক্সটা ট্রিপল স্টার। এই বক্সটা আমাদেরকে জানতে হবে। এই বক্সটা কিভাবে সহজে পড়া যায় সেটা আমরা বলে দেওয়ার চেষ্টা করব। তার নিচেই দেখা গেছে হচ্ছে ফ্যাগোসাইটোসিস, গুরুত্বপূর্ণ একটা জায়গা। এই ফ্যাগোসাইটোসিস আমাদেরকে পুরোটা পড়তে হবে পরীক্ষার জন্য। তারপরে আমরা শিটের চলে আসবো হচ্ছে 12 নাম্বার পেজ। 12 নাম্বার পেজে পাস, একদম উপরে দেখবেন যে পাস কনস্টিটিউয়েন্টস, এই পাজের কনস্টিটিউয়েন্টসটা ডাবল স্টার পরীক্ষায় ছিল, এটা আমাদের পড়তে হবে। তারপরে আসি তার নিচে পায়োজেনিক মেমব্রেনের ফর্মেশন, এটাও পরীক্ষায় আমাদের বারবার ছিল। এই অংশটা আমাদেরকে জানতে হবে, ডাবল স্টার। তারপর দেখেন কিছু ইনফ্লামেশনের নাম দেওয়া আছে, ফিব্রিনাস ইনফ্লামেশন, সিরাস ইনফ্লামেশন, সেরোফিব্রিনাস ইনফ্লামেশন, ক্যাথারাল ইনফ্লামেশন, সিডোমেমব্রেনাস ইনফ্লামেশন, হ্যামোরেজিক ইনফ্লামেশন। এই ইনফ্লামেশনগুলোর উদাহরণ আমাদেরকে পরীক্ষার জন্য পড়তে হবে। চলে আসি আমরা ইনফ্লামেশনের অনেক গুরুত্বপূর্ণ আমাদের 3 এবং 4 নাম্বার পেজের মতো আরেকটা গুরুত্বপূর্ণ ইনফ্লামেশনের অংশ, সেটা হচ্ছে মেডিয়েটরস অফ ইনফ্লামেশন। ইনফ্লামেশন থেকে কোশ্চেন হবে কিন্তু মেডিয়েটরস থেকে কোশ্চেন হবে না, এখন পর্যন্ত আজ পর্যন্ত এমন হয়নি। আমাদের মেডিয়েটরসটা খুব একদম নখদর্পণে রাখতে হবে মেডিয়েটরসগুলো। বিশেষ করে মেডিয়েটরসের সোর্স 15 নাম্বার পেজে যে সেলুলার এবং প্লাজমা যে সোর্সটা, এই সোর্সটা আমাদেরকে পরীক্ষার জন্য পার্ট 1-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, মেডিয়েটরসগুলোর সোর্সগুলো।
তারপর আমাদেরকে তার নিচেই 15 নাম্বার পেজের নিচে ইফেক্টস অফ কমপ্লিমেন্ট ফ্র্যাগমেন্টস ইন অ্যাকুট ইনফ্লামেশন, অ্যাকুট ইনফ্লামেশনে কমপ্লিমেন্টসের রোল, এই অংশটুকু আমাদেরকে পড়তে হবে ডাবল স্টার। তারপরেই আসি আমরা, তার নিচে দেখেন ভ্যাসোঅ্যাক্টিভ অ্যামাইন্স, হিস্টামিন অ্যান্ড হিস্টামিন, ডাবল স্টার, হিস্টামিন আমাদেরকে পড়তে হবে। তারপরের পেজে 16 নাম্বার পেজে সেরোটোনিন, ডাবল স্টার, এটাও আমাদের পরীক্ষার জন্য সমান গুরুত্বপূর্ণ। মেডিয়েটার্সের মধ্যে অতীব গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবোলাইটসের ফাংশন। তার নিচে 16 নাম্বার পেজের যে ফিগারটা আছে, এই ফিগারটা আমাদের পরীক্ষার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। মেডিয়েটার্স থেকে যদি 2টা কোশ্চেন থাকে, একটা কোশ্চেন সাধারণত অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবোলাইটস থেকে থাকে। তারপরে চলে আসবো আমরা 17 নাম্বার পেজে। এখানে যতগুলো মেডিয়েটার্স আছে তার যেই ফাংশনসগুলো আছে একসাথে সামারি করে দেয়া। এই বক্সটা ইনফিনিটি স্টার, পরীক্ষা এই বক্সটা আপনার পড়তেই হবে, এবং ইনফ্লামেশন থেকে এই বক্স থেকে সাধারণত কোশ্চেন থাকেই, এটা ইনফিনিটি স্টার। অ্যাকশনস অফ ডিফাইন্ড মেডিয়েটার্স ইন ইনফ্লামেশন 17 নাম্বার পেজে। তারপরে চলে আসবো আমরা 18 নাম্বার পেজে, প্লাটিলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টরস, যেই মেডিয়েটার্সটা আছে এটা পার্ট 1-এ এখান থেকে 2বার কোশ্চেন ছিল, ডাবল স্টার। তার নিচেই নাইট্রিক অক্সাইড, এটাও পার্ট 1-এ এখান থেকে কোশ্চেন ছিল, ডাবল স্টার। তারপরে আসবো আমরা 19 নাম্বার পেজে, সাইটোকাইন্স ইন ইনফ্লামেশন, যে বক্সটা আছে মাঝখানের শুধু নামগুলো ট্রিপল স্টার, আমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ অংশ সিস্টেমিক ইফেক্টস অফ ইনফ্লামেশন, 20 নাম্বার পেজে, এটাও ট্রিপল স্টার। 22 নাম্বার পেজে আমরা পাবো হচ্ছে অ্যাকুট ফেজ প্রোটিন, অ্যাকুট ফেজ প্রোটিনের নামগুলো এবং অ্যাকুট ফেজ প্রোটিন, এটাও ট্রিপল স্টার। পরীক্ষায় অ্যাকুট ফেজ প্রোটিন থেকে থাকে, সহজ জিনিস কিন্তু পরীক্ষায় কোশ্চেন থাকে। কীভাবে কীরকম কোশ্চেন থাকে আমরা লেকচারে এর সম্বন্ধে ডিটেলস আলোচনা করব। এই এতটুকু হচ্ছে আমাদের অ্যাকুট ইনফ্লামেশন। তারপরে চলে আসবো আমরা হচ্ছে ক্রনিক ইনফ্লামেশন, 23 নাম্বার পেজের একদম মাঝ বরাবর দেখবেন হিস্টোলজিক্যাল ফিচার্স অফ ক্রনিক ইনফ্লামেশন, যে 3-4টা লাইন আছে, এই 3-4টা লাইন ট্রিপল স্টার, পরীক্ষায় এই সহজ জায়গাটা থেকেও কোশ্চেন ছিল। তারপরে চলে আসবো হচ্ছে আমরা ম্যাক্রোফেজ, ম্যাক্রোফেজের ফাংশন ট্রিপল স্টার। ম্যাক্রোফেজ থেকে কতটুকু কিভাবে পড়তে হবে, সহজ করে কীভাবে পড়তে হবে আমরা লেকচারে সেটা আলোচনা করব। তারপরে চলে আসবো হচ্ছে আমরা 27 নাম্বার পেজে গ্রানুলোমাটাস ইনফ্লামেশন অ্যান্ড গ্রানুলোমা, যে ডেফিনিশনটা আছে এই ডেফিনিশনটা। তারপরেই আছে হচ্ছে এপিথেলিয়াল সেলস অফ গ্রানুলোমা, এপিথেলিয়াল সেলস আর ফাউন্ড ইন ফলোইং গ্রানুলোমা। তার 27 নাম্বার পেজে নিচে যে 9টা উদাহরণ দেওয়া আছে, এই 9টা উদাহরণ আমার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 28 নাম্বার পেজে আমরা পাবো হচ্ছে ক্লাসিফিকেশনস অফ গ্রানুলোমাটাস ইনফ্লামেশন অ্যান্ড গ্রানুলোমা, এই যে বক্সটা আছে গ্রানুলোমাকে কীভাবে ক্লাসিফাই করি এর উদাহরণগুলো পরীক্ষায় আসে সাধারণত, সহজ উদাহরণ, এটা আমাদেরকে মনে রাখতে হবে, ট্রিপল স্টার। তারপরে আমরা পাবো হচ্ছে জায়ান্ট সেল, 31 নাম্বার পেজ, জায়ান্ট সেল, ফিজিওলজিক্যাল জায়ান্ট সেল কোথায় পাওয়া যায়, কোন কোন ভাইরাল ইনফেকশনে জায়ান্ট সেল পাওয়া যায়, কোন কোন ম্যালিগনেন্সিতে জায়ান্ট সেল পাওয়া যায়, এটা পরীক্ষার জন্য ট্রিপল স্টার। এবং 32 নাম্বার পেজে আমরা দুটো বক্স পাই, ডিফারেন্স বিটুইন টিউবারকুলার গ্রানুলোমা অ্যান্ড গ্রানুলোমা সার্কোইডোসিস, যে বক্সটা, এবং ডিফারেন্স বিটুইন টিউবারকুল অ্যান্ড গামা, এই দুটা বক্স ট্রিপল স্টার। এই দুটা বক্স সহজ বক্স পড়তে হবে, পরীক্ষায় সাধারণত এখান থেকে কোশ্চেন থাকে। এবং 33 নাম্বার পেজে সি রিয়েক্টিভ প্রোটিন ইজ নট রাইজড ইন, যে বক্সটা আছে সি রিয়েক্টিভ প্রোটিন ইজ নট রাইজড ইন, সি রিয়েক্টিভ প্রোটিন ইনক্রিজেস ইন, যে বক্সটা আছে 33 নাম্বার পেজে, এই বক্সটা আমাদের পড়তে হবে, পরীক্ষায় এখান থেকেও কোশ্চেন থাকে, ডাবল স্টার। এই হচ্ছে আমাদের শীটের গুরুত্বপূর্ণ অংশটুকু। আমরা যখন লেকচারে যাব আমরা শীট অনুযায়ী আগাবো, শীটের পেজ অনুযায়ী আগাবো। অলরেডি আমরা তাহলে এখন আমরা বুঝে গেলাম আমাদের শীট থেকে কোন জায়গা থেকে কোন জায়গাটুকু গুরুত্বপূর্ণ, কি কি পড়তে হবে, এটা আমরা আস্তে 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 এগিয়ে যাব। আমাদের ইনফ্লামেশনের সবটুকুই অলমোস্ট 50% পড়া আমাদের এই ফিগারের মাধ্যমে শেষ হয়ে যাবে, এই 50% পড়া। এবং ইনফ্লামেশনের আপনারা একটু বোর্ডে খেয়াল করলে দেখবেন, ইনফ্লামেশন থেকে ইন এ নাটশেল হোল ইনফ্লামেটরি প্রসিডিউরটা আমরা এই বোর্ডের মধ্যে লিখে আনার চেষ্টা করেছি। ইনফ্লামেশনে কি কি প্রসেসের মধ্যে দিয়ে যায় এবং এই প্রসেসগুলোর ভিতরে কি কি জিনিস আছে। সাথে দেখেন ট্রিপল স্টার দিয়ে কিছু অংশটুকু দেয়া আছে। আমরা যখন যাব লেকচারে আমরা আরও ডিটেলস আলোচনা করব,
এই স্টারগুলো, লাল স্টারগুলো দেওয়া মানে হচ্ছে কোনো না কোনো সময় এখান থেকে পরীক্ষায় কোশ্চেন ছিল। কতটুকু ছিল, কি ছিল, এটা আমরা একটু পরেই ডিটেলস আলোচনা করব। এবং এই বোর্ডটাই হচ্ছে ইনফ্ল্যামেটরি প্রসেসের অলমোস্ট 80% কাভারেজ। এখন ভিতরে কি কি পড়তে হবে সেটা আমরা এখনই আসতেছি। আপনারা সবাই এই ফিগারটা খেয়াল করলে দেখবেন আমরা ইনফ্ল্যামেশন জিনিসটা কি আমরা সবাই জানি। আমাদের বডিতে যখন কোনো মাইক্রোবস, কোনো ফরেন বডি, কোনো টক্সিক সাবস্টেন্স আমাদের বডিতে যখন প্রবেশ করে, আমরা সবাই একটু ফিগারটা খেয়াল রাখবো, যখন প্রবেশ করে তখন আমাদের বডিতে ফার্স্ট লাইন ডিফেন্স মেকানিজম আছে। ফার্স্ট লাইন ডিফেন্স মেকানিজম চেষ্টা করে হচ্ছে এই যেই মাইক্রোবসটা আসছে, এই যেই ফরেন বডিটা আসছে তাকে রিপেল করার, তাকে ধ্বংস করে দেওয়া, তাকে বডি থেকে বের করে দেওয়া। কিন্তু তারা জেনেটিক্যালি তারা কিন্তু উইক থাকে, তারা আসলে এই ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা পারে না। তারা তাদের সক্ষমতা সম্বন্ধে খুব ভালো মতোই জানে। এই জন্য তারা কি করে, তারা অ্যাট দ্য সেম টাইম দেখেন কিছু মেডিয়েটরস রিলিজ করে দেয়, আমার বডিকে সিগন্যাল পাঠিয়ে দেয় যে আমার বডিতে একটা ফরেন বডি আসছে, একটা মাইক্রোবস আসছে, একটা টক্সিক সাবস্টেন্স আসছে, তুমি তাড়াতাড়ি আমার বডির যে মূল সৈন্যগুলো আছে তাদেরকে এই জায়গাতে পাঠিয়ে দাও। তো আমাদের মূল সৈন্য কারা আছে আমরা জানি, হচ্ছে আমার বডির মূল ফাইটিং সৈন্যগুলো হচ্ছে আমাদের লিউকোসাইট। এবং আমরা জানি লিউকোসাইটটা কোথায় থাকে, ইন্ট্রাভাস্কুলার প্লেসে থাকে, ইন্ট্রাভাস্কুলার ব্লাড ভেসেলসের মধ্যে থাকে। তাহলে এই ব্লাড ভেসেলের মধ্য থেকে একটা লিউকোসাইটকে ব্লাড ভেসেলের বাহিরে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য বডির মধ্যে লোকাল কিছু চেঞ্জ হয় এবং সিস্টেমিক কিছু চেঞ্জ হয়। এই লোকাল চেঞ্জ এবং সিস্টেমিক চেঞ্জ মধ্য দিয়ে এই লিউকোসাইটটা তার ডিজায়ার্ড প্লেসে পৌঁছায়, যেখানে আমার মাইক্রোবস অথবা টক্সিক সাবস্টেন্সটা আছে। এই যে পৌঁছানোর পর সে তারপর তাদেরকে কিলিং করে, তাকে ডিস্ট্রাকশন করার চেষ্টা করে। যখন এই মাইক্রোবসটাকে পুরোপুরি ডিস্ট্রাকশন করে ফেললো, তখন সেই বডির যেই লোকাল চেঞ্জগুলো হয়েছে, সিস্টেমিক চেঞ্জগুলো হয়েছে, তাকে আবার পূর্বের জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। এই যে প্রসিডিউরটা, এই টোটাল প্রসিডিউরটাকে আমরা বলি হচ্ছে ইনফ্লামেশন। অ্যাকুটলি হলে আমরা সেটাকে অ্যাকুট ইনফ্লামেশন বলি, সেটা দীর্ঘদিন যদি পারসিস্ট করে তখন তাকে আমরা ক্রনিক ইনফ্লামেশন বলি। এটা হচ্ছে আমাদের একদম বেসিক জিনিস, আসলে ইনফ্লামেশন জিনিসটা কি। তাহলে আমি কি বলেছিলাম, একটা ইন্ট্রাভাস্কুলার লোকাল কিছু চেঞ্জ হয়, সিস্টেমিক কিছু চেঞ্জ হয়। পরীক্ষার জন্য আমার লোকাল চেঞ্জ এবং সিস্টেমিক চেঞ্জ ডিটেলসগুলো আমার দরকার। আমরা এই ফিগারের মধ্যে যে চেঞ্জগুলো দেখব এবং বোর্ডে যে চেঞ্জগুলো আছে এগুলো সবগুলোই হচ্ছে লোকাল চেঞ্জ। লোকাল চেঞ্জে কি হচ্ছে এবং সিস্টেমিক চেঞ্জেও, সিস্টেমিক ইফেক্টস অফ ইনফ্লামেশন, সেটা আমরা লেকচারের শেষের দিকে আমরা সেটা পড়ব, কি কি সিস্টেমিক চেঞ্জ হয়। দুইটাই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং প্রিভিয়াসলি এখান থেকে কোশ্চেন ছিল। তাহলে আবার আমরা ফিগারটাতে খেয়াল করি, তাহলে আমরা দেখতেছি লিউকোসাইটকে ইন্ট্রাভাস্কুলার একটা জায়গা থেকে এক্সট্রাভাস্কুলার একটা জায়গাতে চলে যেতে হবে। তাহলে ইন্ট্রাভাস্কুলার যে জায়গাটা আছে, এই লোকাল যে চেঞ্জগুলো হবে, লোকাল চেঞ্জগুলোর মাধ্যমে সে এই জায়গা থেকে এখান থেকে বের হয়ে যাবে, সেটাই হচ্ছে ইনফ্লামেশনের লোকাল চেঞ্জ। তাহলে আমরা এখন সবাই বোর্ডে চলে আসব। এই ইনফ্লামেশনের লোকাল চেঞ্জটাকে আমরা 4 ভাগে ভাগ করি। তার ভ্যাসেলস, যেহেতু একটা ইন্ট্রাভাস্কুলার জায়গা থেকে সে বের হয়ে চলে যাবে, তাহলে তার ভাস্কুলার চেঞ্জ হবে, এক্সুডেশন ফর্মেশন হবে। কেন ফর্মেশন হবে ইনফ্লামেশন, এক্সুডেশন ফর্মেশন আমরা একটু পরেই বলবো। তারপর সে যখন এক্সুডেশন হয়ে ওই ডিজায়ার্ড জায়গাটাতে চলে যাবে, সে তখন তাকে ফ্যাগোসাইটোসিস করবে, তাকে কিল করে ফেলবে। কিল করে ফেলার পর তারপর সে আবার বডিকে আবার তার আগের স্থানে নিয়ে আসবে, দ্যাট মিনস হিলিং করবে। এই যে টোটাল প্রসিডিউরটা, এটাই হচ্ছে ইনফ্লামেশনের লোকাল চেঞ্জ। এবং এই লোকাল চেঞ্জ প্রত্যেকটা জায়গা থেকে পরীক্ষায় কোশ্চেন টাচ করা হয়েছে পার্ট 1-এ এবং আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা প্রথমেই চলে আসি হচ্ছে ইনফ্লামেশনের লোকাল চেঞ্জের ভাস্কুলার চেঞ্জ। ভাস্কুলার চেঞ্জে কি কি জিনিস হচ্ছে দেখেন, লিউকোসাইট থাকে হচ্ছে ভেসেলসের মধ্যে। এই লিউকোসাইটকে এই ভেসেলস থেকে আমার একটা ডিজায়ার্ড প্লেসে নিয়ে যেতে হবে। আমরা জানি নর্মালি ভেসেলস হচ্ছে সিলেক্টিভলি পারমিয়েবল, আমাদের ভেসেলসগুলো পারমিয়েবল না, কিছু কিছু জিনিসের জন্য পারমিয়েবল, এই কারণে একে বলা হয় সিলেক্টিভ পারমিয়েবল আমাদের ভেসেলস। এর মধ্যে কিন্তু লিউকোসাইটের পারমিবিলিটি নাই। তাহলে আমার এখন লিউকোসাইটের জন্য ভিসা দিতে হবে, লিউকোসাইটকে আমার এখান থেকে বের হওয়ার সুযোগ করে দিতে হবে। এটার জন্য ভেসেলসে সর্বপ্রথম
তার চেঞ্জ নিয়ে আসবে, তার যেই সামর্থ্য আছে এই সামর্থ্যটাকে তার চেঞ্জ করতে হবে, তার যে নর্মাল স্ট্রাকচার আছে এই নর্মাল স্ট্রাকচারে একটু চেঞ্জ করে নিয়ে আসতে হবে, তার যে বন্ধ গেটগুলো আছে এই বন্ধ গেটগুলো ওপেন করতে হবে টু পাস আউট লিউকোসাইট অ্যান্ড সাম এক্সটেন্স অফ ফ্লুইড। কেন? লিউকোসাইট তো আমার যাবেই সেখানে কিলিং করার জন্য, এবং তার কিছু প্রোটিন আমার প্লাজমা এখান থেকে বের করে দিতে হবে, এক্সুডেশন ফর্মেশন করতে হবে। কেন এক্সুডেশন ফর্মেশন করবে? আমরা ভাস্কুলার চেঞ্জের পরে এটা আসবো, এর মধ্যেও আমরা চলে আসব। তাহলে প্রথমেই ভেসেলসকে তার ক্যালিভার এবং ফ্লো এটার মধ্যে চেঞ্জ নিয়ে আসতে হবে। ভাস্কুলার চেঞ্জে আমরা দুইটা জিনিস পাবো, একটা হচ্ছে চেঞ্জেস ইন দ্য ভাস্কুলার ক্যালিভার অ্যান্ড ফ্লো, এবং হচ্ছে ইনক্রিজ ভাস্কুলার পারমিবিলিটি। চেঞ্জেস ইন দ্য ভাস্কুলার ক্যালিভার অ্যান্ড ফ্লোর মধ্যে পাঁচটা জিনিস হবে। ভ্যাসোডাইলেটেশন হবে, ইনক্রিজ আর্টেরিয়াল ব্লাড ফ্লো হবে, স্টেসিস হবে, মার্জিনেশন অফ লিউকোসাইটস হবে, এবং লাস্টে একটা জিনিস লিখেছি ভ্যাসোকনস্ট্রিকশন শেষে, কেন সেটা আমরা বলতেছি। এবং তার ভাস্কুলার পারমিবিলিটি বাড়াবে, সেটার মধ্যে 6টা মেকানিজমের মাধ্যমে সে তার এই ভাস্কুলার পারমিবিলিটিটা বাড়াতে পারে। এখন এটা সম্বন্ধে আমরা একটু ডিটেলস ঢুকবো। এই যে ভাস্কুলার চেঞ্জের যে জায়গাটা, এটাই হচ্ছে আমাদের শিটের 3 নাম্বার এবং 4 নাম্বার পেজে। এই 3 এবং 4 নাম্বার পেজ আমার পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, এবং এখান থেকে আজ পর্যন্ত যত পরীক্ষা হয়েছে সাধারণত এই জায়গা থেকে কোশ্চেন থাকেই, একটা কোশ্চেন থাকেই। সহজ জায়গা, আমরা যদি একটু মনোযোগটা দিতে পারি, একটু ডিটেলস পড়তে পারি, একটু বেসিক ক্লিয়ার করে পড়তে পারি, তাহলে এই জায়গার সব একটা কোশ্চেন আসলে আমরা ফুল মার্ক গেইন করতে পারবো। এবং এটা আমরা যদি ভবিষ্যতে অন্য কোনো পরীক্ষাও দেই, সেই পরীক্ষার জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। তাহলে আমরা প্রথমে আসি চেঞ্জেস ইন দ্য ভাস্কুলার ক্যালিভার অ্যান্ড ফ্লো। ভেসেলস তার ক্যালিভার এবং ফ্লোর মধ্যে চেঞ্জ নিয়ে আসবে। নর্মালি জানি আমার ভেসেলসের মধ্যে লিউকোসাইট কাউন্ট হচ্ছে 5 থেকে 11,000। আমরা সাপোজ আপনার রুমটাকে আপনি ধরতে কল্পনা করতে পারেন, আপনার রুমে নর্মাল অ্যাকোমোডেশন হচ্ছে 2 জনের। এখন এই 2 জনের জায়গায় যদি, এবং আপনার রুমটাকে চাইলে আপনি ইচ্ছা করলে পার্টিশন খুলে রুমটাকে ফ্লেক্সিবল করতে পারেন, বড় করতে পারেন যদি ধরেন, এবং রুমটাকে আমরা ভেসেলস মনে করি। এখন কোনো কারণে এই 4 জনের জায়গায় যদি আমার 8 জনের অ্যাকোমোডেশন করার দরকার হয়, তাহলে আমি আমার রুমের প্রথম কি চেঞ্জটা নিয়ে আসব? আমি রুমের পার্টিশনটা তুলে দিয়ে রুমটাকে বড় করে দিব, রুমটাকে 8 জনের অ্যাকোমোডেট করার জায়গা করে দিব। সেম জিনিস রুমটাকে আমরা তাহলে ভেসেলস ধরি। যখন আমার বডিতে একটা ইনফ্লামেটরি প্রসেস চলতে শুরু হয়, যখন একটা মাইক্রোবস চলে আসে, একটা টক্সিক সাবস্টেন্স চলে আসে, যখনই বডি সিগন্যাল পায়, তখন অনেক বেশি লিউকোসাইট প্রোডাকশন শুরু করে দেয় ওই ডিজায়ার্ড প্লেসটাতে পৌঁছানোর জন্য। তাহলে যেখানে নর্মালি 4 থেকে 11,000 লিউকোসাইট থাকতো, সেখানে সাপোজ ধরেন 15,000 লিউকোসাইট চলে আসলো, তাহলে তাকে আমাকে অ্যাকোমোডেশন করতে দিতে হবে। এই জন্য ভেসেলস সবার আগে যে চেঞ্জটা করে, তার ক্যালিভার এবং ফ্লো যেটা আছে সেটা সে চেঞ্জ করে। তার যে ক্যালিভার আছে 100 জনের, সে এটাকে এখন 200 জনের করবে। তার ওখানে যে সার্কুলেশন আছে, এই সার্কুলেশনটা সে বাড়াবে না হয় কমাবে, এক জায়গায় স্থির হবে। এটাই হচ্ছে চেঞ্জেস ইন দ্য ভাস্কুলার ক্যালিভার অ্যান্ড ফ্লো। এটা করে করে সে কী চেষ্টা করবে? এটা করে করে সে চেষ্টা করবে অনেক লিউকোসাইটকে ওই জায়গায় পৌঁছানোর জন্য। দেন তারপর সে তার পারমিবিলিটিটাকে বাড়াবে, তার যে গেটগুলো আছে এই গেটগুলো ওপেন করে দিবে টু পাস আউট নিউট্রোফিল অ্যান্ড প্রোটিন। সেটাই হচ্ছে আমাদের ইনক্রিজ ভাস্কুলার পারমিবিলিটি। তাহলে আবার আমরা প্রথম জায়গাতে যাই, চেঞ্জেস ইন দ্য ভাস্কুলার ক্যালিভার অ্যান্ড ফ্লো। তাহলে আমরা বলেছিলাম আমাদের অনেকগুলো লিউকোসাইটকে জায়গা করে দিতে হবে, তাহলে ভেসেলসকে এক্সপান্ড হতে হবে। এই এক্সপান্ড হওয়ার জন্য এই কারণে ইনফ্লামেশনের আর্লিয়েস্ট ম্যানিফেস্টেশন হচ্ছে আমাদের ভ্যাসোডাইলেটেশন। তাহলে চেঞ্জেস ইন দ্য ভাস্কুলার ক্যালিভার এবং ফ্লোর মধ্যে 5টা জিনিস হবে। ভ্যাসোডাইলেটেশন হবে, আর্টেরিয়াল ব্লাড ফ্লো ইনক্রিজ হবে, স্টেসিস হবে, মার্জিনেশন অফ লিউকোসাইটস হবে, ভ্যাসোকনস্ট্রিকশন হবে। এই 4টাই হচ্ছে মূলত হবে। ভ্যাসোকনস্ট্রিকশনটা আমি লাস্টে কেন লিখেছি আমি একটু পরে বলতেছি। দেখেন, ভ্যাসোডাইলেশনের পাশে স্টার মার্ক দেয়া, স্টেসিসের পাশে স্টার মার্ক দেয়া, মার্জিনেশন অফ লিউকোসাইটের পাশে স্টার মার্ক দেওয়া, সবগুলো স্টেম থেকেই পরীক্ষায় কোশ্চেন ছিল।
তাহলে ভ্যাসোডাইলেশন থেকে আমার গুরুত্বপূর্ণ কি জিনিসটা মনে রাখতে হবে, কয়েকটা তথ্য। আপনার একটু শিটে এখন খেয়াল করলে দেখবেন এই তথ্যগুলো আছে, এবং কাইন্ডলি সেই জায়গাটা আন্ডারলাইন করে রাখবেন, কারণ এই প্রত্যেকটা জায়গা থেকে পরীক্ষায় কোশ্চেন ছিল। ভ্যাসোডাইলেশন কি? ভ্যাসোডাইলেশন হচ্ছে ইনফ্লামেশনের আর্লিয়েস্ট ম্যানিফেস্টেশন। আর্লিয়েস্ট কথাটা আমাকে গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে। ইনফ্লামেশনের আর্লিয়েস্ট ম্যানিফেস্টেশন হচ্ছে ভ্যাসোডাইলেটেশন। যেই মেডিয়েটরসটা মূলত ভ্যাসোডাইলেটেশন করে, মেইন মেডিয়েটরস ফর ইনফ্লামেশন ফর ভ্যাসোডাইলেটেশন ইজ হিস্টামিন। সিঙ্গেল বেস্টের জন্য এটা মনে রাখতে হবে। যদি সিঙ্গেল বেস্টে আমাকে দেয় মেইন ভ্যাসোডাইলেটরি মেডিয়েটর ইজ, তাহলে সেটা হবে হিস্টামিন। এবং এই ভ্যাসোডাইলেশনটা মূলত কোথায় হচ্ছে ইনফ্লামেশনে? মেইনলি ইট অকার্স ইন আর্টেরিয়ালস। দেখেন এই কথাটাও লেখা আছে, আর্টেরিয়ালসের মধ্যে হচ্ছে। এবং যখন ভ্যাসোডাইলেটেশন হয় তখন তার পাশে যে অ্যাডজাসেন্ট যে ক্যাপিলারিসগুলো আছে, সেই নিউ ক্যাপিলারিসগুলো সে ওপেন করে দেয়। সে যে ক্যাপিলারিস আছে তাদেরকে ওপেন করে দেয় ওখানে সার্কুলেশন বাড়ানোর জন্য। এই প্রত্যেকটা তথ্যই আমার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় ছিল। তাহলে ভ্যাসোডাইলেটেশন কোথায় হয়? আর্টেরিয়ালসের মধ্যে। অনেকগুলো মেডিয়েটরস ভ্যাসোডাইলেশন করে, কিন্তু মেইন মেডিয়েটরস ফর ভ্যাসোডাইলেশন ইজ হিস্টামিন, এবং হচ্ছে এটা ইনফ্লামেশনের আর্লিয়েস্ট ম্যানিফেস্টেশন। এই কয়েকটা তথ্যই পরীক্ষায় ছিল, আমাদেরকে এটা মনে রাখতে হবে। দেন আমরা তাহলে বললাম কি ভ্যাসোডাইলেশনটা কোথায় হচ্ছে? আর্টেরিয়ালসে। তাহলে আমার বডির কিসের সার্কুলেশন বেড়ে যাবে? যেখানে ভ্যাসোডাইলেশন হয় আমরা জানি সার্কুলেশন বাড়ে। তাহলে কোন জায়গায় সার্কুলেশনটা বাড়বে? এটা কি ভেনাস সার্কুলেশন বাড়বে না আর্টেরিয়াল সার্কুলেশন বাড়বে? ডেফিনেটিভলি আর্টেরিয়াল ব্লাড ফ্লো বেড়ে যাবে। এখন আসি হচ্ছে স্ট্যাসিস। স্ট্যাসিসের পাশেও স্টার মার্ক দেওয়া, স্ট্যাসিস থেকেও কোশ্চেন ছিল। স্ট্যাসিস জিনিসটা কি? আপনার শিটে খেয়াল করলে দেখবেন 3টা লাইন দেওয়া আছে। স্ট্যাসিস হচ্ছে এখন এই লিকোসাইটগুলো একটা জায়গায় গিয়ে কনফাইন্ড হয়ে যাবে। সে ওই জায়গাতে গিয়ে এই গেট দিয়ে বের হয়ে যাবে। একটা জায়গায় গিয়ে যখন কনফাইন্ড হয়ে যাবে তখন ওখান থেকে প্রোটিন রিচ ফ্লুইডগুলো বের হয়ে যাবে এবং লিকোসাইট বের হয়ে যাবে। তাহলে ভেসেলসের ভিতর কি থেকে গেল? প্লাটিলেট আর আরবিসি থেকে গেল, এবং ভেসেলসের ভেতর যেই ফ্লুইড কনসেন্ট্রেশন ছিল সেটা তাহলে কমে গেল। তাহলে কি হচ্ছে স্ট্যাসিস জিনিসটা কি? প্রোটিন রিচ ফ্লুইড বের হয়ে যাওয়া, আরবিসি সেটেল ডাউন হওয়া, যেটাকে আমরা বলি আরবিসি অ্যাগ্রিগেশন বা আরবিসির রোলে ফরমেশন, এবং হচ্ছে ইন্ট্রাভাস্কুলার ভিসকোসিটি বেড়ে যাওয়া, স্পেসিফিক গ্র্যাভিটি বেড়ে যাওয়া। এটাই হচ্ছে স্ট্যাসিস। তাহলে স্ট্যাসিস কেন হচ্ছে? স্ট্যাসিস হচ্ছে হলো প্রিপারেশন টু পাস আউট লিকোসাইট। লিকোসাইট পাস আউট করে দেওয়ার জন্য যে প্রিপারেশনটা, সেটাই হচ্ছে স্ট্যাসিস। পরীক্ষায় কোশ্চেন ছিল স্ট্যাসিস কনসিস্ট অফ, এইভাবেই কোশ্চেনটা ছিল, এবং সেম কোশ্চেন আপনারা স্মিডি যদি সলভ করার চেষ্টা করেন সেখানেও এই স্ট্যাসিস নিয়ে কোশ্চেনটা আছে। তাহলে স্ট্যাসিস তাহলে কি হচ্ছে? এই এক্সুডেশন অফ প্রোটিন রিচ ফ্লুইড, আরবিসি অ্যাগ্রিগেশন যেটাকে আমরা বলি আরবিসি রোলার ফরমেশন, এবং ইন্ট্রাভাস্কুলার যে স্পেসিফিক গ্র্যাভিটি এবং ভিসকোসিটিটা বেড়ে যাওয়া, এটাই হচ্ছে স্ট্যাসিস। এই সিম্পল জায়গাটা থেকে পরীক্ষায় কোশ্চেন ছিল। এবং 4 নাম্বার আসি মার্জিনেশনস অফ লিকোসাইট। লিকোসাইট আরবিসি ভেসেলসের গায়ে লাগবে, তারপর কেন লাগবে সে এখন বের হয়ে যাবে। এই জায়গাটুকু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এবং বিশেষ করে পার্ট 1-এর জন্য মার্জিনেশন অফ লিকোসাইট খুব গুরুত্বপূর্ণ। এই জায়গাটুকুতে আমরা চলে আসবো হচ্ছে শীটের 6 নাম্বার পেজে। 6 নাম্বার পেজে যে কথাটা বলেছিলাম, লিকোসাইট এক্সট্রাভ্যাসেশন, যেই বক্সটা পড়তে বলেছিলাম, এবং লিকোসাইট এক্সট্রাভ্যাসেশনটা পার্ট 1-এর জন্য খুব গুরুত্বপূর্ণ। 6 নাম্বার পেজে লিকোসাইট এক্সট্রাভ্যাসেশন জিনিসটা কি? লিকোসাইট ইন্ট্রাভাস্কুলার জিনিস। এই লিকোসাইটটা ইন্ট্রাভাস্কুলার থেকে এক্সট্রাভাস্কুলারে যাওয়ার যে প্রসেসটা, এটাই হচ্ছে লিকোসাইট এক্সট্রাভ্যাসেশন। আমরা যদি একটু বোর্ডে আসি সহজ করে, এটা যদি ভেসেলস হয়, লিকোসাইটের এই ইন্ট্রাভাস্কুলার, আর এটা যদি ফরেন বডি হয়, লিকোসাইটের এই জায়গা থেকে এই জায়গায় যাওয়ার জন্য যে পাথওয়েটা, এটাকেই একসাথে বলা হয় লিকোসাইট এক্সট্রাভ্যাসেশন। এটার জন্য তাহলে লিকোসাইটকে প্রথমে কি হতে হবে? প্রথমে ভেসেলসের গায়ে অ্যাডিশন হতে হবে। যখন সে অ্যাডিশন হবে, এই এতটুকু জায়গা সে ট্রান্সমাইগ্রেশন হবে। এবং এই যে বাকি পথটুকু, এই পথটুকু একটা ব্লাইন্ড পাথওয়ে। লিকোসাইটের যেহেতু কোনো চোখ নেই,
লিউকোসাইটকে আমার বডির কিছু মলিকুল এই জায়গাটুকু পার করতে সাহায্য করবে, যেটাকে আমরা বলি ক্যামোটেক্সিস। এবং যারা এই ক্যামোটেক্সিসে সাহায্য করে তাদেরকে আমরা বলি ক্যামোটেকটিক এজেন্টস। এই যে টোটাল প্রসিডিউরটা, সেটাকে আমরা একসাথে বলি হচ্ছে লিউকোসাইট এক্সট্রাভেসেশন, অ্যাডহেশন, ট্রান্সমাইগ্রেশন অ্যান্ড ক্যামোটেক্সিস। আমার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে এই অ্যাডহেশন জায়গাটুকু আর ক্যামোটেক্সিস জায়গাটুকু। অ্যাডিশন কেন গুরুত্বপূর্ণ? এটাই হচ্ছে আমার মার্জিনেশন অফ লিউকোসাইট। লিউকোসাইট এই যে ভেসেলসের গায়ে যে লাগবে, সে তো একটা মুভিং পার্টিকলস, সে সব সময় সার্কুলেশনে থাকে। তাহলে সে একটা জায়গায় ভেসেলসের গায়ে অ্যাডিশন হয়ে যাচ্ছে, কিভাবে হচ্ছে, কারা হেল্প করতেছে, এটাই হচ্ছে অ্যাডিশন। তো পরীক্ষায় কোশ্চেন থাকে লিউকোসাইট অ্যাডিশন মলিকুলস কারা কারা আছে। এই আমার যে অ্যাডিশন মলিকুলসগুলো আছে, এই অ্যাডিশন মলিকুলস কারা কারা আছে, পরীক্ষায় এই কোশ্চেনটা থাকে। এটাই হচ্ছে আমার 6 নাম্বার পেজে। দেখেন লিউকোসাইট এক্সট্রাভেশনের ডান পাশে আছে বডিতে 4 ধরনের অ্যাডহেশন মলিকুলস আছে: সিলেকটিন, ইন্টেগ্রিন, মিউসিন লাইক গ্লাইকোপ্রোটিন আর হচ্ছে ইমিউনোগ্লোবুলিন। সিলেকটিন, ইন্টেগ্রিন, ইমিউনোগ্লোবুলিন এবং মিউসিন লাইক গ্লাইকোপ্রোটিন। এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে সিলেকটিন এবং ইন্টেগ্রিন। এরা হচ্ছে মূল অ্যাডহেশন মলিকুলস, সিলেকটিন এবং হচ্ছে ইন্টেগ্রিন। এখান থেকে পার্ট 1-এ যেই কোশ্চেনগুলো ছিল, এই কোশ্চেন স্টেমগুলো ছিল, এগুলো আমরা আলোচনা এখন করতেছি। সহজ জিনিস ছিল কি কি মনে রাখবেন, সিলেকটিনের সাথে লিউকোসাইট উইক বন্ড ফর্মেশন করে, আর ইন্টেগ্রিনের সাথে লিউকোসাইট স্ট্রং বন্ড ফর্মেশন করে। 4 ধরনের অ্যাডিশন মলিকুলস আছে: সিলেকটিন, ইন্টেগ্রিন, ইমিউনোগ্লোবুলিন অ্যান্ড মিউসিন লাইক গ্লাইকোপ্রোটিন। এর মধ্যে আমার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে সিলেকটিন এবং ইন্টেগ্রিন। সিলেকটিনের সাথে লিউকোসাইট উইক বন্ড ফর্মেশন করে আর ইন্টেগ্রিনের সাথে স্ট্রং বন্ড ফর্মেশন করে। এই তথ্যটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। এবং বডিতে 3 ধরনের সিলেকটিন আছে। কি কি? পি সিলেকটিন, ই সিলেকটিন আর হচ্ছে এল সিলেকটিন। পি মানে প্লাটিলেটের গায়ে যে সিলেকটিনটা থাকে সেটা হচ্ছে পি সিলেকটিন। ই মানে এন্ডোথেলিয়ামের গায়ে যে সিলেকটিনটা থাকে সেটা হচ্ছে ই সিলেকটিন। আর লিউকোসাইটের নিজের গায়ে যে সিলেকটিনটা থাকে সেটা হচ্ছে এল সিলেকটিন। এল সিলেকটিনের আরেক নাম হচ্ছে গ্লাইক্যাম। একটু খেয়াল রাখতে হবে। 2 ধরনের ইন্টেগ্রিন সাধারণত পাওয়া যায়, একটা হচ্ছে আইক্যাম আর একটা হচ্ছে ভিক্যাম। তাহলে এখান থেকে পরীক্ষায় কি ধরনের কোশ্চেন ছিল? ফলোইং অ্যাডহেশন মলিকুলস প্রেজেন্ট ইন দ্য বডি। তাহলে আমরা 4টা পেলাম: সিলেকটিন, ইন্টেগ্রিন, ইমিউনোগ্লোবুলিন আর হচ্ছে মিউসিন লাইক গ্লাইকোপ্রোটিন। পরীক্ষায় ছিল ইন ফলোইং প্লেসেস সিলেকটিন আর ফাউন্ড। তাহলে আমরা পেলাম কি সিলেকটিন কোথায় কোথায় পাওয়া যাচ্ছে? প্লাটিলেটস, এন্ডোথেলিয়াম আর হচ্ছে লিউকোসাইটের গায়ে। কয় ধরনের সিলেকটিন আছে? 3 ধরনের, পি, ই, এল। ইন্টেগ্রিন আছে হচ্ছে আইক্যাম, ভিক্যাম। ফলোইং আর দ্য সিলেকটিন মলিকুলস, এইভাবে কোশ্চেনটা থাকে। ফলোইং আর দ্য ইন্টেগ্রিন মলিকুলস, এইভাবে কোশ্চেনটা থাকে। সিলেকটিনের সাথে কি বন্ড ফর্মেশন করে? উইক বন্ড ফর্মেশন করে। আর ইন্টেগ্রিনের সাথে সে স্ট্রং বন্ড ফর্মেশন করে। তাহলে আমাদের লিউকোসাইট এক্সট্রাভেসেশনের অ্যাডিশনটা শেষ। ক্যামোটেক্সিসটা আমরা আবার পরে পড়ে ফেলব। এই হচ্ছে আমাদের চেঞ্জেস ইন দ্য ভাস্কুলার ক্যালিবার এর ফ্লোর মূল যে 4টা চেঞ্জ: ভ্যাসোডাইলেশন, ইনক্রিজ আর্টেরিয়াল ব্লাড ফ্লো, স্ট্যাসিস, মার্জিনেশন অফ লিউকোসাইট। এখন আসি হচ্ছে আমাদের লাস্ট, ভ্যাসোকনস্ট্রিকশন। আমরা যখন পড়তাম তখন জানতাম যে ইনফ্লামেশন অলওয়েজ প্রিসিডেড বাই ট্রানজিয়েন্ট ভ্যাসোকনস্ট্রিকশন। ইনফ্লামেশনের একদম শুরুতেই একটা ভ্যাসোকনস্ট্রিকশন হয়। এই যেই থিওরিটা, এটা এখন চেঞ্জ হয়ে গেছে। এখন যে কথাটা লেখা সেটা হচ্ছে ইনফ্লামেশন মে অর মে নট প্রিসিডেড বাই ট্রানজিয়েন্ট ভ্যাসোকনস্ট্রিকশন। এই কথাটা, ইনফ্লামেশন মে অর মে নট প্রিসিডেড বাই ট্রানজিয়েন্ট ভ্যাসোকনস্ট্রিকশন। কথাটার মানে কি? ইনফ্লামেশনে ভ্যাসোকনস্ট্রিকশন হতেও পারে, নাও হতে পারে, কিন্তু যদি হয় সেটা হবে ট্রানজিয়েন্ট, খুবই কম সময়ের জন্য। এই জন্য তাহলে ফলোইং চেঞ্জেস অকার, যদি পরীক্ষায় কোশ্চেন থাকে ফলোইং চেঞ্জেস অকার ইন ভাস্কুলার ক্যালিবার অ্যান্ড ফ্লো
ইন ইনফ্লামেশন, শুধু ভ্যাসোডাইলেশন, শুধু ভ্যাসোকনস্ট্রিকশন দেওয়া, আমাকে দুইটাতেই ট্রু দিতে হবে। যদি থাকে ইনক্রিজ ভেনাস ব্লাড ফ্লো, ফলস। স্টেসিসের ভিতর যে তথ্যগুলো, সেই তথ্যগুলো দিতে পারে। মার্জিনেশন লিউকোসাইটের আমরা কি কি পড়তে হবে সেটা আমরা বলে ফেললাম। তাহলে যদি আমার এখানে যে আমাদের পরীক্ষায় যে সমস্যাটা হয়, এটা অনেকেই আমরা ভ্যাসোকনস্ট্রিকশনটাকে ফলস দিয়ে আসি। ফলস হবে না, ভ্যাসোডাইলেশন ভ্যাসোকনস্ট্রিকশন দুইটাই ট্রু হবে। কিন্তু যদি আপনাকে স্টেম আকারে কোশ্চেনটা দেয়, ইন ইনফ্লামেশন ভ্যাসোডাইলেশন ইজ দ্য ট্রানজিয়েন্ট ম্যানিফেস্টেশন, তাহলে কি হবে? ফলস। যদি দেয় ইন ইনফ্লামেশন ভ্যাসোকনস্ট্রিকশন ইজ দ্য আর্লিয়েস্ট ম্যানিফেস্টেশন, তাহলে কিন্তু আমাকে ফলস দিতে হবে। আর্লিয়েস্ট কথাটা ভ্যাসোডাইলেশন, ইনফ্লামেশনের আর্লিয়েস্ট ম্যানিফেস্টেশন ওয়ান অ্যান্ড অনলি ভ্যাসোডাইলেটেশন। যদি তাহলে আমাকে এইভাবে একটা স্টেম থাকে, ইন ইনফ্লামেশন দেয়ার ইজ অলওয়েজ ভ্যাসোকনস্ট্রিকশন, অলওয়েজ ট্রানজিয়েন্ট ভ্যাসোকনস্ট্রিকশন, তাহলে কিন্তু ফলস দিতে হবে। আমার তথ্যটা কি? ইনফ্লামেশনে অলওয়েজ ভ্যাসোকনস্ট্রিকশন হয় না, কিন্তু অলওয়েজ ভ্যাসোডাইলেশন হয়। এই জায়গাটুকু আমাদের অনেকের সমস্যা হতে পারে এবং অনেক কোশ্চেন ব্যাংকে আপনি একটু কনফিউজিং অ্যান্সার পাবেন। তাহলে আমাকে এই জায়গায় বেসিকটা ঠিক রাখতে হবে। ইনফ্লামেশনের সবসময় ভ্যাসোডাইলেশন হবে এবং ভ্যাসোডাইলেশন হবে ইনফ্লামেশনের আর্লিয়েস্ট ম্যানিফেস্টেশন। ভ্যাসোকনস্ট্রিকশন হতেও পারে, নাও হতে পারে, তবে সেটা হবে খুবই ট্রানজিয়েন্ট সময়ের জন্য। আমাদের তাহলে চেঞ্জেস ইন দ্য ভাস্কুলার ক্যালিভার অ্যান্ড ফ্লো, এই জায়গাটুকু শেষ। তাহলে ভেসেলস তার যেই ক্যালিভার এবং ফ্লোর মধ্যে যে চেঞ্জটা ছিল সেটা চেঞ্জ করে ফেললো, তার ক্যালিভারটা বাড়ালো, সে ফ্লোটা চেঞ্জ করলো। কেন? এখন সে লিউকোসাইটকে বের করে দিবে। লিউকোসাইটকে শুধু বের করবে না, সাথে সাথে তার যে প্রোটিন আছে এবং ফ্লুইড আছে এগুলোকেও সেও বের করে দিবে বা এক্সুডেশন ফর্মেশন করবে। এক্সুডেশনটা আমাদের এর মধ্যে চলে আসবে। তার জন্য তাহলে এটা কি? তার যে পারমিবিলিটি, এখন তার লিউকোসাইটকে, প্রোটিনকে, ফ্লুইডকে সে ভিসা দিবে, সে ইন্ট্রাভাস্কুলার জায়গা থেকে এক্সট্রাভাস্কুলার জায়গাতে চলে যাবে। এটাই হচ্ছে তার পারমিবিলিটিকে সে ইনক্রিজ করতেছে, যেটা নর্মাল ছিল এখন এই পারমিবিলিটিটাকে সে বাড়িয়ে দিচ্ছে। তাহলে এটাই হচ্ছে ইনক্রিজ ভাস্কুলার পারমিবিলিটি। ইনক্রিজ ভাস্কুলার পারমিবিলিটি দেখেন 3 স্টেপ দেওয়া, খুবই গুরুত্বপূর্ণ জায়গা, পরীক্ষায় থাকে। এর নিচে আবার একটা লাইন লেখা, মেকানিজম অফ ইনফ্লামেটরি এক্সুডেটস। পরীক্ষায় দুইভাবেই কোশ্চেন থাকে, এই কারণেই দেয়া। ইনক্রিজ ভাস্কুলার পারমিবিলিটি অর মেকানিজম অফ ইনফ্লামেটরি এক্সুডেট, এটাকে আমরা বলি হচ্ছে ইনক্রিজ ভাস্কুলার পারমিবিলিটিকে ইনফ্লামেশনের হলমার্ক। এটাই হচ্ছে, তাহলে এটা আমার সিঙ্গেল বেস্টের জন্য মনে রাখতে হবে, ইনক্রিজ ভাস্কুলার পারমিবিলিটি ইজ দ্য হলমার্ক অফ ইনফ্লামেশন। এই চেঞ্জটা, কারণ হলমার্ক এটা আমাদের কমন সেন্সে বোঝাই যায়, যদি ভাস্কুলার পারমিবিলিটি যদি হলমার্ক না হতো, এটা যদি না হয়, তাহলে তো লিউকোসাইট ইন্ট্রাভাস্কুলার জায়গা থেকে এক্সট্রাভাস্কুলার জায়গায় যেতে পারবে না। তাহলে এই চেঞ্জ না হওয়া পর্যন্ত আমার বডিতে ইনফ্লামেটরি প্রসেসটা ফাংশন করতে পারবে না, ফ্যাগোসাইটোসিস হতে পারবে না, লিউকোসাইট ওই জায়গাতে যেতে পারবে না এবং আমার বডিতে মাইক্রোবসটা ধ্বংস হবে না, আলটিমেটলি ইনফ্লামেটরি প্রসেসটা আমার চলবে না। এই কারণেই ইনক্রিজ ভাস্কুলার পারমিবিলিটি হচ্ছে ইনফ্লামেশনের হলমার্ক। আরেকটা জিনিস হচ্ছে, তাকে এক্সুডেশন ফর্মেশন করতে হবে, ইনফ্লামেটরি ইডিমা ফর্মেশন করতে হবে। এখান থেকে আমার ভেসেলস থেকে ফ্লুইড এবং প্রোটিনকে বের করতে হবে। কেন? ইনফ্লামেটরি এক্সুডেটস এর অনেকগুলো বেনিফিশিয়াল ইফেক্টস আছে। এই বেনিফিশিয়াল বা ফিজিওলজিক্যাল রেসপন্সের জন্যই কিন্তু ইনফ্লামেটরি এক্সুডেট ফর্মেশন হতে হয়। এর খারাপ ইফেক্টও আছে, আবার বেনিফিশিয়াল ইফেক্টও আছে। বেনিফিশিয়াল ইফেক্ট কি? আমরা আবার একটু ফিগারটা একটু খেয়াল করি। এই যে দেখেন, প্রথমেই আমার সেন্টিনেল সেল থেকে যে মেডিয়েটরসগুলো রিলিজ হয়েছিল, এরা কিন্তু আমার বডির জন্য লোকালি একটু ইরিটেট। তারা আমার লোকালি আমার পেইন হয়, আমার লোকালি একটু ইচিং হয়, ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো হয়। তো আমার বডির নর্মাল ফিজিওলজিক্যাল জায়গা অনুযায়ী ওই জায়গায় গিয়ে ফ্লুইডটা গিয়ে এই মেডিয়েটরসগুলোকে ডাইলুট করে দেওয়ার চেষ্টা করবে, যাতে আমার লোকাল যে ইরিটেশনটা আছে সেটা একটু কমে যায়। একটা ফিজিওলজিক্যাল চেঞ্জ। সেকেন্ড কি? এই যে আমার অনেকগুলো লিউকোসাইট এই জায়গাতে যাবে, তাদেরও তো নিউট্রিশনের দরকার আছে। তাহলে এই নিউট্রিশনাল ডিমান্ড ফিল আপ করার জন্য আমার প্রোটিন এবং ফ্লুইড সেই জায়গাতে যাচ্ছে। আর কি কি বেনিফিশিয়াল ইফেক্ট আছে? সে ওখানে গিয়ে এই ফ্লুইড বা এক্সুডেটস ওখানে গিয়ে একটা লোকাল ব্যারিয়ার ফর্মেশন করবে, যাতে এখান থেকে ইনফ্লামেশনটা এই জায়গাতেই কনফাইন্ড হয়ে থাকে, অন্য কোনো জায়গাতে না যায়। এই কারণে সে একটা লোকাল ব্যারিয়ার ফর্মেশন করবে। আর কি বেনিফিশিয়াল ইফেক্ট আছে? সে
এই জায়গায় একটা ওয়াইফাই সিগন্যালের মতো কাজ করবে। এই এক্সুডেটস, প্রোটিন, এরা গিয়ে কি করবে, আমার বডির অন্যান্য জায়গা যে আমার বোন মেরু আছে তাদেরকে সিগন্যাল দিবে যে আমার বডির এখানে একটা ইনফ্ল্যামেটরি প্রসেস চলতেছে, আপনারা তাড়াতাড়ি প্রোডাকশন শুরু করেন, অনেক বেশি শূন্য দরকার। তার মানে তারা আমার বডির জন্য একটা ওয়াইফাই সিগন্যাল হিসেবে কাজ করবে। আর কি কাজ করবে, আর কি বেনিফিশিয়াল এফেক্ট, এই যে আমরা একটা প্রসেস বলেছিলাম যে লিউকোসাইটকে পাস করার জন্য ক্যামোট্যাক্সিস যে এজেন্টসগুলো আছে, এই এজেন্টস হিসেবে, ক্যামোটেকটিক এজেন্ট হিসেবে কাজ করবে, লিউকোসাইটকে তার ডিজায়ার্ড জায়গায় নিয়ে যাওয়ার জন্য হেল্প করবে। আর কি হেল্প করবে, তারা ফ্যাগোসাইটোসিস করার জন্য হেল্প করবে লিউকোসাইটকে। আমরা একটু পরেই ফ্যাগোসাইটিস সম্বন্ধে যখন ডিটেলস পাবো তখন আমরা বুঝবো তারা কিভাবে হেল্প করবে এই প্রোটিন রিচ ফ্লুইড বা এক্সুডেশনগুলো, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো বেনিফিশিয়াল ইফেক্ট আছে হচ্ছে ইনফ্ল্যামেটরি এক্সুডেটসে। তো এই ইনফ্ল্যামেটরি এক্সুডেটস ফর্মেশনের জন্য এবং লিউকোসাইটকে বের করে দেওয়ার জন্য আমার ভেসেলস তার পারমিবিলিটিটাকে চেঞ্জ করবে। এটাই হচ্ছে ইনক্রিজ ভাস্কুলার পারমিবিলিটি বা ইনফ্ল্যামেটরি এক্সুডেট ফর্মেশনের মেকানিজম। খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষার জন্য আমাদের মনে রাখতে হবে। এই 6টা পদ্ধতি মাধ্যমে ইনফ্ল্যামেটরি ভাস্কুলার পারমিবিলিটি ইনক্রিজ হয় অথবা ইনফ্ল্যামেটরি এক্সুডেট ফর্মেশন হয়। এই 6টার বাহিরে যেটাই থাকবে আমরা কিন্তু পরীক্ষায় ফলস দিব। এই জায়গাটুকু আমাদের সবসময় ক্লিয়ার থাকতে হবে। যদি পরীক্ষায় কোশ্চেন থাকে ইনফ্ল্যামেটরি এক্সুডেটস ফর্মড বাই ফলোয়িং মেকানিজম, শুধু এই 6টাই হবে, এই 6টার বাহিরে বাকি সব ফলস। এটা আমাদেরকে একদম ক্লিয়ার রাখতে হবে। তাহলে 6টা পদ্ধতি কি কিভাবে হয়, ফর্মেশন অফ এন্ডোথেলিয়াল গ্যাপস, ডিরেক্ট এন্ডোথেলিয়াল ইনজুরি, ডিলেড প্রলং লিকেজ, লিউকোসাইট মিডিয়েটেড ইনজুরি, ইনক্রিজ ট্রান্সসাইটোসিস, লিকেজ ফ্রম নিউ ক্যাপিলারিস। এই 6টা পদ্ধতিতে সাধারণত ভাস্কুলার পারমিবিলিটি, ইনফ্ল্যামেটরি ভাস্কুলার পারমিবিলিটি ইনক্রিজ হয়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ফর্মেশন অফ এন্ডোথেলিয়াল গ্যাপস। আমরা কিন্তু এখনো 3 এবং 4 নাম্বার পেজেই আসছি। এই জায়গাটুকু আমাদের শীটের এই জায়গাটুকু খুব ভালো মতো খেয়াল রাখতে হবে। ফর্মেশন অফ এন্ডোথেলিয়াল গ্যাপস হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মেকানিজম। এর মধ্যে 2টা জিনিস হয়, দেখেন 2টা জায়গাতেও আবার স্টার মার্ক দেওয়া আছে। এখান থেকে এই সাব ডিভিশন থেকেও কিন্তু পরীক্ষায় কোশ্চেন ছিল। এন্ডোথেলিয়াল গ্যাপস 2 ভাবে হয়, এন্ডোথেলিয়াল সেল কন্ট্রাকশন এবং এন্ডোথেলিয়াল সেল রিট্রাকশন। তাহলে প্রথমেই আসি হচ্ছে আমরা ফর্মেশন অফ এন্ডোথেলিয়াল গ্যাপস। এন্ডোথেলিয়াল যে সেলসগুলো আছে এই সেলের মধ্যে যে ইন্টারসেলুলার জাংশন আছে তাদেরকে সে ওপেন করে দিবে, এটাই হচ্ছে ফর্মেশন অফ এন্ডোথেলিয়াল গ্যাপস। এটাই হচ্ছে সবচেয়ে কমন ফেনোমেনা টু ইনক্রিজ ভাস্কুলার পারমিবিলিটি ইন ইনফ্লামেশন অথবা ফর্মেশন অফ ইনফ্ল্যামেটরি এক্সুডেটস। আপনারা একটু ফিগারে খেয়াল করলে দেখবেন এটা 2 ভাবে হয়, এন্ডোথেলিয়াল সেল কন্ট্রাকশন এবং এন্ডোথেলিয়াল সেল রিট্রাকশন। এখানে যেই ফিগারে যে এন্ডোথেলিয়াল সেলগুলো আছে প্রথমে তারা নিজেদের মধ্যে একটা ব্রিফ কন্ট্রাকশন করে। এই কন্ট্রাকশন করার কারণে এই পাশের যে জায়গাগুলো আছে এই ইন্টারসেলুলার গ্যাপগুলো ওপেন হয়ে যায়, এটাকেই বলা হয় এন্ডোথেলিয়াল সেল কন্ট্রাকশন। এই এন্ডোথেলিয়াল সেল কন্ট্রাকশনের ভিতরের কথাগুলো আমাকে পড়তে হবে, পরীক্ষায় এখান থেকে কোশ্চেন ছিল। আপনারা একটু খেয়াল করলে দেখবেন এন্ডোথেলিয়াল সেল কন্ট্রাকশনে এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে সবচেয়ে কমন ফেনোমেনা ইনফ্ল্যামেটরি এক্সুডেট ফর্মেশনের, সবচেয়ে কমন। তার মানে সিঙ্গেল বেস্টের জন্য আমাকে এটা খেয়াল রাখতে হবে। হুইচ মেকানিজম ইজ মোস্ট কমন টু ফর্ম ইনফ্ল্যামেটরি এক্সুডেটস, এভাবে যদি কোশ্চেন থাকে আপনাকে এইভাবে কোশ্চেন দিতে পারে, এন্ডোথেলিয়াল সেল কন্ট্রাকশন, এন্ডোথেলিয়াল সেল রিট্রাকশন, ডিরেক্ট এন্ডোথেলিয়াল ইনজুরি, ইনক্রিজ ট্রান্সসাইটোসিস, এইভাবে থাকতে পারে। তাহলে আমি কি পেলাম, এন্ডোথেলিয়াল সেল কন্ট্রাকশন হচ্ছে মোস্ট কমন ফেনোমেনা। আর তো কী কী গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে একটা রিভার্সিবল ফেনোমেনা, এটা রিভার্স হয়ে যাবে। তাহলে এর ডিউরেশনটা আমার একটু মনে রাখতে হবে, এটা হয় ইউজুয়ালি 15 to 30 মিনিটস, এটা 50 to 30 মিনিটস পারসিস্ট করে। এবং 4টা মিডিয়েটরস এই এন্ডোথেলিয়াল সেল কন্ট্রাকশন করে, খুবই গুরুত্বপূর্ণ। কোন কোন মিডিয়েটরস এন্ডোথেলিয়াল সেল কন্ট্রাকশন করে, হিস্টামিন, ব্রাডিকাইনিন, লিকোটাইনস এবং সাবস্টেন্স পি। হিস্টামিন, লিকোটাইন, ব্রাডিকাইনিন এবং সাবস্টেন্স পি, এই 4টা মিডিয়েটরস এন্ডোথেলিয়াল সেল কন্ট্রাকশন করে। এন্ডোথেলিয়াল সেল কন্ট্রাকশন কোথায় হয় এই জায়গাটুকু একটু কারেকশন করে নেবেন। নতুন ডেভিডসন অনুযায়ী আপনাদের শীটে দেওয়া আছে ভেনিউলস, কিন্তু নতুন রবিন্স অনুযায়ী সেটা হবে পোস্ট ক্যাপিলারি ভেনিউলস। এই জায়গাটুকু একটু আমরা ছোট কারেকশন করে নিব। তাহলে আবার কি পেলাম, এন্ডোথেলিয়াল সেল কন্ট্রাকশন মোস্ট কমন ফেনোমেনা,
রিভার্সিবল ফেনোমেনা, 15 to 30 মিনিটস পারসিস্ট করে, 4টা মেডিয়েটরস করে, হিস্টামিন, লিকোটাইন, ব্যারিকাইনিন, সাবস্টেন্স পি। হয় হচ্ছে পোস্ট ক্যাপিলারি ভেনিউলস। কোন মেকানিজমের মাধ্যমে হয়? বাই ফসফোরাইলেশন অফ মায়োসিন প্রোটিন। দেন কথাটা বোল্ড লাইনে লেখা আছে আপনার শিটের মধ্যে, প্রত্যেকটা কথা পরীক্ষায় ছিল, তাহলে এই কথাগুলো আমাকে মনে রাখতে হবে। তারপরে আসি হচ্ছে এন্ডোথেলিয়াল সেল রিট্রাকশন। রিট্রাকশন জিনিসটা কি? এই যে তারা কন্ট্রাকশন করেছিল, তারা আবার তাদের আগের অবস্থানে ফেরত আসবে। তারা যখন আগের অবস্থানে ফেরত আসবে, তাদের এই মাঝখানের যে গ্যাপটা আছে, এই গ্যাপটা ওপেন হয়ে যায়। এটাই হচ্ছে এন্ডোথেলিয়াল সেল রিট্রাকশন। এটাও পোস্ট ক্যাপিলারি ভেনিউসের মধ্যে হয়। 3টা মেডিয়েটরস এই এন্ডোথেলিয়াল সেল রিট্রাকশন করে, ইন্টারলুকিন 1, টিএনএফ আর হচ্ছে গামা ইন্টারফেরন। এই 3টা মেডিয়েটরসের নামও আমাকে মুখস্থ রাখতে হবে, ইন্টারলুকিন 1, টিএনএফ আর হচ্ছে গামা ইন্টারফেরন। এবং এটার টাইমিংটা আমাকে একটু খেয়াল রাখতে হবে। এটা ইউজুয়ালি স্টার্টস আফটার 4 to 6 আওয়ার্স, 4 থেকে 6 ঘন্টা পর শুরু হয়, বাট পারসিস্ট মোর দেন 24 আওয়ার্স। এই তথ্যগুলো আমার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা আবার আসতেছি একটু রিক্যাপাচুলেট করে, যাতে আমাদের এই জায়গাটা আবার ধরতে একটু সুবিধা হয়। ইনফ্ল্যামেটরি এক্সুডেট ফর্মেশন বা ইনক্রিজ ভাস্কুলার পারমিটিভিটি অপশনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে ফর্মেশন অফ এন্ডোথেলিয়াল গ্যাপস। এই এন্ডোথেলিয়াল গ্যাপসকে আমরা দুই ভাগে ভাগ করি, এন্ডোথেলিয়াল সেল কন্ট্রাকশন, এন্ডোথেলিয়াল সেল রিট্রাকশন। এর মধ্যে যে এন্ডোথেলিয়াল সেল কন্ট্রাকশন হয়, এটা হচ্ছে সবচেয়ে মোস্ট কমন রিভার্সিবল ফেনোমেনা। এটা 15 থেকে 30 মিনিটস পারসিস্ট করে, পোস্ট ক্যাপিলারি ভেনুসের মধ্যে হয়, 4টা মেডিয়েটরস করে, হিস্টামিন, লিকোটাইন, ব্রাডিকাইনিন এবং সাবস্টেন্স পি। বাই ফসফোরাইলেশন অফ মায়োসিন প্রোটিন। পরীক্ষায় কিন্তু ছিল অ্যাক্টিন প্রোটিন, সেটা কিন্তু ফলস হবে, তাহলে ফসফোরাইলেশন অফ মায়োসিন প্রোটিন। তারপর তার 4 থেকে 6 ঘন্টা পর এই এন্ডোথেলিয়াল সেলগুলো আবার তার আগের অবস্থানে ফেরত আসে। এই কারণে এর নাম হচ্ছে সাইটোস্কেলেটাল রিঅর্গানাইজেশন। এটা মোর দেন 24 আওয়ার্স পারসিস্ট করে এবং পোস্ট ক্যাপিলারি ভেনুলসের মধ্যেই হয়, 3টা মেডিয়েটরস করে, ইন্টারলিউকিন 1, টিএনএফ আর হচ্ছে গামা ইন্টারফেরন। এই হচ্ছে আমার ফর্মেশন অফ এন্ডোথেলিয়াল গ্যাপস ইন পোস্ট ক্যাপিলারি ভেনিউলস। তারপর এগুলো সহজ, ডিরেক্ট এন্ডোথেলিয়াল ইনজুরি। কিছু কিছু মাইক্রোবস, কিছু কিছু টক্সিক সাবস্টেন্স ডিরেক্ট যে এন্ডোথেলিয়াল সেলটা আছে এটাকে ডিস্ট্রাক্ট করে ফেলে, সরিয়ে ফেলে। এটাই হচ্ছে ডিরেক্ট এন্ডোথেলিয়াল ইনজুরি। আরেকটা আছে হচ্ছে ডিলেড প্রলং লিকেজ। এই জায়গাটুকু যেটা হচ্ছে আমাদের যে এন্ডোথেলিয়াল সেল কন্ট্রাকশন হচ্ছে, রিট্রাকশন হচ্ছে, এই সেলসগুলো ফ্যাটিক হয়ে যায়, তখন এই সেলগুলো অ্যাপোপ্টোসিস হয়। যখন অ্যাপোপ্টোসিস হয় তখন ওখান দিয়ে কিছু আরেকটা সেল রিজেনারেট করার টাইম পর্যন্ত ওখান থেকে লিকেজ হয়। এটাই হচ্ছে ডিলেড প্রলং লিকেজ। অথবা এন্ডোথেলিয়াল সেল যখন রিট্রাকশন হয়, সাইটোকাইনের জন্য অনেকক্ষণ ধরে রিট্রাক্টেড অবস্থায় থাকে, এটাকেও বলা হয় ডিলেড প্রলং লিকেজ। ডিলেড প্রলং লিকেজ কোথায় হয়? এই জায়গাটুকু একটু গুরুত্বপূর্ণ। এটা ভ্যানিউলস আর ক্যাপিলারিসে সাধারণত ডিলেড প্রলং লিকেজটা একটু বেশি দেখা যায়। 4 নাম্বার আসি, লিউকোসাইট মেডিয়েটেড ইনজুরি। এটা কি? আমার বডিতে কিছু কিছু লিউকোসাইট আছে, কিছু কিছু অ্যাডভান্স কন্ডিশনে লিউকোসাইটস আছে যারা এই এন্ডোথেলিয়াল গ্যাপ ফর্মেশন এগুলোর জন্য ওয়েট করে না। তারা খুব পাওয়ারফুল লিউকোসাইট, তারা ডিরেক্ট গিয়ে এন্ডোথেলিয়াল সেল ডিস্ট্রাক্ট করে বের হয়ে চলে যায় এবং ডিজায়ার্ড জায়গায় গিয়ে ফ্যাগোসাইটোসিস বা কিলিং ডিগ্রেডেশন মেকানিজমে অংশগ্রহণ করে। এই যে লিউকোসাইট, এই লিউকোসাইটগুলোকে আমরা বলি হচ্ছে অ্যাক্টিভেটেড লিউকোসাইট, যারা ভবিষ্যতে আমার বডিতে গিয়ে অটোইমিউন যে ডিসঅর্ডার্সগুলো আছে সেই ডিসঅর্ডার্সগুলো তৈরি করে। এই তাহলে আরেকটা মেকানিজম হচ্ছে লিউকোসাইট ইনডিউস ইনজুরি বা অ্যাক্টিভেটেড লিউকোসাইট ইনডিউস ইনজুরি। ইনক্রিজ ট্রান্সসাইটোসিস একটা মেকানিজম। এর মাধ্যমে কি, এই যে আমার সেলের ভিতর যেই প্লাজমা প্রোটিনগুলো আছে, কিছু কিছু মেডিয়েটরস আছে, তারা একদম চুম্বকের মতো এখান দিয়ে টান দিয়ে নিয়ে চলে যায়, সেটাকে বলা হয় ট্রান্সসাইটোসিস। অনেকগুলো মেডিয়েটরস আছে, তবে গুরুত্বপূর্ণ হচ্ছে ভিইজিএফ যে মেডিয়েটরসটা, ভাস্কুলার এন্ডোথেলিয়াল ডেরাইভড গ্রোথ ফ্যাক্টর যে মেডিয়েটরসটা, এরা হচ্ছে ট্রান্সসাইটোসিস করে। এতটুকু তথ্যই গুরুত্বপূর্ণ। আর 6 নাম্বার হচ্ছে লিকেজ ফ্রম নিউ ক্যাপিলারিস। আমরা একদম ভ্যাসোডাইলেশনের শুরুতে বলেছিলাম, যখন ভ্যাসোডাইলেশন হয়, হিস্টামিন তার আশেপাশে যে কিছু ক্যাপিলারিস আছে তাদেরকে ওপেন করে দেয়। এই ক্যাপিলারিসগুলো সাধারণত একটু লিকি থাকে, একটু দুর্বল থাকে, এই ক্যাপিলারিসগুলো থেকে লিকেজ হয়। এই হচ্ছে আমার ইনক্রিজ ভাস্কুলার পারমিটিভিটি বা মেকানিজম অফ ইনফ্ল্যামেটরি এক্সুডেটস ফর্মেশনের মেকানিজম। এই 6টা কি কি আসে পরীক্ষার ভিতরে সেটাও আমরা বলে ফেললাম। আমাদের 3 এবং 4 নাম্বার পেজের এতটুকুই হচ্ছে পড়া। পরীক্ষায় সাধারণত এখান থেকে কোশ্চেন আসে। কিভাবে কি কি কোশ্চেন আসে সেটা আপনাদেরকে বললাম। পরীক্ষায় কোশ্চেন থাকতে পারে
ফলোইং আর দ্য ভাস্কুলার চেঞ্জ ইন ইনফ্লামেশন, একদম টোটাল থেকে ফলোইং আর দ্য ভাস্কুলার চেঞ্জ ইন ইনফ্লামেশন। ভ্যাসোডাইলেশন দিল শুধু, ট্রু দিব, শুধু ভ্যাসোকনস্ট্রিকশন দিল, ট্রু দিব, ইনক্রিজ ভেনাস ব্লাড ফ্লো, আবার কিন্তু ফলস, ইনক্রিজ আর্টেরিয়াল ব্লাড ফ্লো, ইনক্রিজ ভাস্কুলার পারমিলিটি, এর ভেতর থেকেও কোশ্চেন দিতে পারে এবং স্টেম আকারেও কোশ্চেন দিতে পারে। কী কী স্টেম টাচ করে সেই জায়গাটুকু আমরা পড়ে ফেললাম। তাহলে এটাই হচ্ছে আমাদের ভাস্কুলার চেঞ্জের ডিটেলস 3 এবং 4 নাম্বার পেজ। এবং এক্সুডেশনটা কীভাবে ফর্মেশন হয় সেটাও আমরা পড়ে ফেললাম অলরেডি। ইনফ্ল্যামেটরি এক্সুডেশন কীভাবে ফর্মেশন হয়, কেন ফর্মেশন হয়, কী কী বেনিফিশিয়াল ইফেক্ট আছে। সাথে একটু সাবঅর্ডিনেট বলে রাখা ভালো, এক্সুডেশন যদি দীর্ঘদিন ধরে পারসিস্ট করে সেটা কিন্তু আমার বডির জন্য তখন হার্মফুল হয়ে যায়, সে তখন পাজে কনভার্ট হয়ে যায়। পাজ হচ্ছে সে এই যে ব্যাকটেরিয়াটাকে মেরে ফেলার একটা বেনিফিশিয়াল ইফেক্ট বলতে ভুলে গেছি, এই ফ্লুইড এবং প্লাজমা প্রোটিন গিয়ে ওই যে মাইক্রোবসের ওই জায়গার যে পিএইচটা আছে সেই পিএইচটাকে সে কমিয়ে দেয়। এই পিএইচ কমিয়ে দেওয়ার কারণে কি হয়, ওই মাইক্রোবসটা আর বেশি গ্রো করতে পারে না। সাধারণত পৃথিবীতে যত মাইক্রোবস আছে এর মধ্যে অধিকাংশই সাধারণত অ্যাসিডিক এনভায়রনমেন্টে বা লো পিএইচে গ্রোথ করতে পারে না। সেই ফিজিওলজিক্যাল প্রসেস অনুযায়ী আমার বডির এই প্রোটিন এবং ফ্লুইড গিয়ে ওখানে লোকাল যে পিএইচটা আছে সেই পিএইচটা সে কমিয়ে দেয়, যাতে এই মাইক্রোবসটা লোকালি আর গ্রোথ করতে না পারে। কিন্তু যদি দীর্ঘদিন ধরে এই এক্সুডেশনটা পারসিস্ট করে তখন এই লো পিএইচেই আবার কিছু কিছু মাইক্রো অর্গানিজম যারা গ্রোথ করে তারা সেখানে গ্রোথ করা শুরু করে, আমার বডিতে সুপার ইনফেকশন হওয়া শুরু হয়। এটা হচ্ছে এক্সুডেশনের হার্মফুল ইফেক্ট যদি দীর্ঘদিন ধরে পারসিস্ট করে। দীর্ঘদিন ধরে যদি এক্সুডেশন থাকে তাহলে ওখানে একটা ফাইব্রোসিস অ্যাডেশন ইত্যাদি, লোকাল ফাইব্রোসিস অ্যাডেশন ইত্যাদি তৈরি হয়। এটাও হচ্ছে এক্সুডেশনের আরেকটা খারাপ ইফেক্ট। তবে বেনিফিশিয়াল ইফেক্টটাই বেশি, এটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। তাহলে আমরা এখন চলে আসবো হচ্ছে শীটের 5 নাম্বার পেজ, ডিফারেন্স বিটুইন এক্সুডেট অ্যান্ড ট্রানসুডেট। এডিমাকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে এক্সুডেট আর একটা হচ্ছে ট্রানসুডেট। এক্সুডেট হচ্ছে ইনফ্ল্যামেটরি প্রসেসে যে এডিমাটা ফর্মেশন হয়, মানে এই প্রসেসগুলোর মাধ্যমে যে এডিমাটা ফর্মেশন হবে সেটাই হচ্ছে এক্সুডেট। ট্রানসুডেট কি, নন ইনফ্ল্যামেটরি প্রসেসে যদি এডিমা ফর্মেশন হয়। নর্মাল ভ্যাসেলসের মধ্যে দুই ধরনের প্রেশার থাকে, হাইড্রোস্ট্যাটিক প্রেশার আর হচ্ছে ট্রানসুডেটিভ অসমোটিক প্রেশার। হাইড্রোস্ট্যাটিক প্রেশার এবং অসমোটিক প্রেশারটা একটা মিন প্রেশার থাকে, দুটোর একটা সমান প্রেশার থাকে, যার ফলে নর্মালি আমার বডিতে এডিমা ফর্মেশন হয় না বা ট্রানসুডেট এডিমা ফর্মেশন হয় না। কিন্তু এই দুইটা প্রেশারের যদি কোনো কারণে মিসম্যাচ হয়, কোনো কারণে হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে যায় অথবা কোনো জনে অসমোটিক প্রেশার কলয়েডাল অসমোটিক প্রেশারটা কমে যায়, তখন যে একটা এডিমা ফর্মেশন হয় সেটাকে আমরা বলি ট্রানসুডেট। তার মানে কোথাও যদি আমরা কোনো ইডিমা পাই, আমরা সেটাকে যদি আমরা এই দুইটার ডিফারেন্স সম্বন্ধে জানতে পারি, হোয়াট ইজ এক্সুডেটিভ অ্যান্ড ট্রানসুডেটিভ, এর বায়োকেমিক্যাল ডিফারেন্স যদি আমরা জানতে পারি, ডিফারেন্স করতে পারি, তাহলে আমি বুঝতে পারবো আমার বডিতে কি একটা ইনফ্ল্যামেটরি প্রসেস চলতেছে নাকি নন ইনফ্ল্যামেটরি একটা প্রসেস চলতেছে। তাহলে এক্সুডেটের মেকানিজমগুলো আমরা জানলাম, আর হাইড্রোস্ট্যাটিক প্রেশার এবং অসমোটিক প্রেশারের কম বেশের জন্য যেটা হয় সেটাও আমরা জানলাম, সেটাকে আমরা বলি ট্রানসুডেট। এখন আমরা ডিফারেন্সটা যদি খেয়াল করি, দেখি এক্সুডেটে আমরা প্রথমেই বলেছিলাম আমাদের এক্সুডেট বা ইনফ্ল্যামেটরি সে টার্গেট হচ্ছে লিউকোসাইট যাওয়া, তার সাথে যে প্লাজমা প্রোটিন আছে তাদেরকেও সে নিয়ে যাওয়া। এই কারণে এক্সুডেটে হাই প্রোটিন কনসেন্ট্রেশন পাওয়া যায়, ইউজুয়ালি 30 গ্রাম পার লিটারের বেশি। ট্রানসুডেটে ইউজুয়ালি প্রোটিন থাকে না, তবে কিছু পরিমাণ থাকতে পারে, যদি থাকেও সেটা হচ্ছে লেস দেন 10 গ্রাম পার লিটারের কম। আমার ভেসেলসের মধ্যে, আমার প্লাজমার মধ্যে যেই প্লাজমা প্রোটিনগুলো আছে সেম প্লাজমা প্রোটিন আমরা এক্সুডেটে পাবো। কিন্তু ট্রানসুডেটে প্রথম কথা হচ্ছে প্রোটিন থাকেই না, যদি থাকে যে প্রোটিনটা থাকবে সেটা মোস্টলি হবে অ্যালবুমিন। আমার একটা ইম্পর্ট্যান্ট প্লাজমা প্রোটিন হচ্ছে ফিব্রিনোজেন, সবচেয়ে হাই মলিকুলার ওয়েট প্লাজমা প্রোটিন হচ্ছে ফিব্রিনোজেন। ফিব্রিনোজেনের ফাংশন কি? ফিব্রিনোজেনের ফাংশন হচ্ছে এটা 1 নাম্বার এসেনশিয়াল ব্লাড কোয়াগুলেশন ফ্যাক্টর, মানে যেখানে যেখানে ফিব্রিনোজেন থাকবে সেখানে সেখানে কোয়াগুলেশন হবে। যেহেতু তার আগের পয়েন্টেই আপনাদেরকে বললাম যে আমার প্লাজমার মধ্যে যে প্রোটিন আছে সেম প্রোটিন আমি এক্সুডেটের মধ্যেও পাবো, তার মানে আমাদের প্লাজমাতে ফিব্রিনোজেন আছে, সেম প্রোটিন আমি এক্সুডেটে পাবো, ফিব্রিনোজেন পাবো। তার মানে প্লাজমা যদি কোয়াগুলেটেড হয় তাহলে এডিমাও
এক্সুডেটও আমার কোয়াগুলেট হবে। কিন্তু ট্রান্সুডেটে আমরা বললাম প্রথমত প্রোটিন থাকে না, থাকলেও সেটা অ্যালবুমিন। তার মানে এখানে ফিব্রিনোজেন নাই, তার মানে ট্রান্সুডেট সাধারণত ক্লট হবে না। আর পরের পয়েন্টে যাই, আমরা যেহেতু এক্সুডেটের মধ্যে ইনফ্ল্যামেটরি সেলসগুলো অনেক বেশি থাকে, অনেকগুলো লিউকোসাইট থাকে, তারপর প্লাজমা প্রোটিন থাকে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বেশি থাকে, এই কারণে স্পেসিফিক গ্র্যাভিটি এক্সুডেটের বেশি। ট্রান্সুডেটে এই জিনিসগুলো থাকে না, এই কারণে ট্রান্সুডেটের এক্সুডেটিভ গ্র্যাভিটি তেমন বেশি না। আর হচ্ছে ট্রান্সুডেটেও কিন্তু কিছু সেল থাকতে পারে, তবে মোস্টলি সবগুলো সেল হবে মেসোথেলিয়াল সেল। এই জায়গাটুকু গুরুত্বপূর্ণ। যদি আপনাকে পরীক্ষায় কোশ্চেন দেয় ইন ট্রান্সুডেট নেভার সেলস ফাউন্ড, তাহলে কিন্তু আমাকে ফলস দিতে হবে। সেলস পাওয়া যেতে পারে, তবে মোস্টলি দে আর মেসোথেলিয়াল সেলস। এই ততটুকু আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। এই হচ্ছে আমার ডিফারেন্স বিটুইন এক্সুডেট এবং ট্রান্সুডেট, পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। এখন আমরা চলে আসবো হচ্ছে আমাদের আবার 7 নাম্বার পেজে। আমরা লিউকোসাইট এক্সট্রাভ্যাসেশনের যে অংশটুকু আমরা পড়ি নাই, আমরা লিউকোসাইট অ্যাডেশন করে ফেলছি, ট্রান্সমাইগ্রেশন হয়ে গেছে। এখন আমরা লিউকোসাইটের কেমোট্যাক্সিসটা একটু দেখব। কেমোট্যাক্সিসটা আপনাদের সহজ করে দেওয়ার জন্য আমাকে পরীক্ষার জন্য পড়তে হবে লিউকোসাইট অ্যাডেশন মলিকুলস কারা কারা আছে এবং হচ্ছে কেমোট্যাকটিক এজেন্টস কারা কারা আছে। তাহলে যারা কেমোট্যাক্সিসে হেল্প করতেছে তাদেরকে আমরা বলতেছি হচ্ছে কেমোট্যাকটিক এজেন্টস। আমার ইনফ্লামেশনের জন্য মূল কেমোট্যাকটিক ইনফ্লামেটরি সেলস হচ্ছে, আমরা জানি হচ্ছে 1 নিউট্রিফিল। আমরা 7 নাম্বার পেজের বক্সটা একটু খেয়াল করব। 2 মনোসাইট বা ম্যাক্রোফেজ। 3 নাম্বার হচ্ছে ইওসিনোফিল। কেমোট্যাকটিক এজেন্টসগুলোকে সাধারণত 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে এক্সোজেনাস আর হচ্ছে এন্ডোজেনাস। এক্সোজেনাস সবার জন্য কমন, সেটা কি ব্যাকটেরিয়াল or viral or fungal end products। এটা নিউট্রিফিল, মনোসাইট, ইওসিনোফিল সবার জন্য কমন এক্সোজেনাস সোর্স অফ কেমোট্যাকটিক এজেন্টস। এন্ডোজেনাস কি কি আছে এটাকে আমরা কয়েকটা ফ্যামিলিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে কমপ্লিমেন্ট, আমাদের একটা কমপ্লিমেন্টের ফাংশনস পড়া হয়ে যাবে। কমপ্লিমেন্টের অনেকগুলো ফ্র্যাগমেন্ট আছে, এর মধ্যে যেই ফ্র্যাগমেন্টটা সেটার নাম হচ্ছে C5a, এটা হচ্ছে মেইন কেমোট্যাকটিক এজেন্টস ফর নিউট্রিফিল, মনোসাইট, ইওসিনোফিল, তিনজনের জন্য কমন একটা কমপ্লিমেন্ট। অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবোলাইটসের একটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে লিউকোটাইন। লিউকোটাইনের অনেকগুলো ফ্র্যাগমেন্টস আছে, এর মধ্যে লিউকোটাইন B4 যে আছে সেও সবার জন্য কমন, লিউকোটাইন B4। গুরুত্বপূর্ণ হচ্ছে সাইটোকাইন। তাহলে এখন পর্যন্ত এতটুকু পর্যন্ত দেখলাম সবার জন্য কমন, ব্যাকটেরিয়াল, ভাইরাল, ফাঙ্গাল এন্ড প্রোডাক্টস সবার জন্য কমন এক্সোজেনাস কেমোট্যাকটিক এজেন্টস। এন্ডোজেনাসের মধ্যে যে কমপ্লিমেন্ট C5 আছে এটাও সবার জন্য কমন এন্ডোজেনাস কেমোট্যাকটিক এজেন্ট হিসেবে কাজ করে। এবং লিউকোটাইনের মধ্যে যে লিউকোটাইন B4 আছে এটাও সবার জন্য কমন কেমোট্যাকটিক এজেন্ট হিসেবে কাজ করে। কিন্তু যে সাইটোকাইনটা আছে এটা 3 জনের জন্য 3 রকম। নিউট্রিফিলের জন্য ইন্টারলিউকিন 8, মনোসাইটের জন্য ইন্টারলিউকিন 1 এবং ইওসিনোফিলের জন্য হচ্ছে ইন্টারলিউকিন 5। এটাও কিন্তু সিঙ্গেল বেস্টের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ জায়গা।
কীরকম? সব জায়গা থেকে সিঙ্গেল বেস্ট আসতে পারে। ফলোয়িং কমপ্লিমেন্ট ফ্র্যাগমেন্টস হ্যাজ গট chemotactic properties একটাই C5 এ। ফলোয়িং লিকোটাইন গট chemotactic properties লিকোটাইন B4 একটাই। ফলোয়িং cytokine is chemotactic for monocyte or eosinophil or neutrophil, তবে কিন্তু কোশ্চেন থাকতে পারে। তাহলে নিউট্রোফিলের জন্য আমি কি পেলাম? ইন্টারলিউকিন 8, মনোসাইটের জন্য ইন্টারলিউকিন 1 এবং হচ্ছে ইওসিনোফিলের জন্য ইন্টারলিউকিন 5। সাধারণত আরও অনেক কেমোট্যাকটিক এজেন্ট আছে, তবে এটাই হচ্ছে মেইন নিউট্রোফিলিক কেমোট্যাকটিক এজেন্টস। মনোসাইটের জন্য এর বাহিরেও আরও আছে MCP1, আপনার বক্সের মধ্যে খেয়াল করলেই দেখবেন MIP1, প্লাটিলেট ডেরাইভড গ্রোথ ফ্যাক্টর, TNF ইত্যাদি ইত্যাদি। এরা হচ্ছে মনোসাইটের জন্য এক্সট্রা কেমোট্যাকটিক এজেন্ট হিসেবে কাজ করে। ইওসিনোফিলের জন্য আর কি কি আছে? ইওসিনোফিলিক কেমোট্যাকটিক ফ্যাক্টর, ইওটেক্সিন এবং একটা প্রোস্টাগ্ল্যান্ডিন, সেটা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন D2। এটা সিঙ্গেল বেস্ট, এটাও পরীক্ষা ছিল। কোন প্রোস্টাগ্ল্যান্ডিন ইওসিনোফিলিক কেমোট্যাকটিক ফ্যাক্টর হিসেবে কাজ করে? সেটা হচ্ছে কি প্রোস্টাগ্ল্যান্ডিন D2। তাহলে এখান থেকে পরীক্ষায় কিভাবে কোশ্চেন থাকতে পারে? ফলোয়িং আর দ্য নিউট্রোফিলিক কেমোট্যাকটিক এজেন্টস, ফলোয়িং আর দ্য মনোসাইটিক কেমোট্যাকটিক এজেন্টস, ফলোয়িং আর দ্য ইওসিনোফিলিক কেমোট্যাকটিক এজেন্টস। এছাড়া সিঙ্গেল বেস্টে কীভাবে কোশ্চেন আসতে পারে সেটা আপনাকে বললাম। এই বক্সটা সহজে এভাবেই মনে রাখতে পারবেন। কমপ্লিমেন্ট সবার জন্য কমন C5 এ, লিকোটাইন সবার জন্য কমন, সেটা হচ্ছে লিকোটাইন B4। সাইটোকাইন তিনজনের জন্য তিন রকম, ইন্টারলিউকিন 8 ফর নিউট্রোফিল, ইন্টারলিউকিন 1 ফর মনোসাইট অর ম্যাক্রোফেজ, ইন্টারলিউকিন 5 ফর ইওসিনোফিল। এই হচ্ছে আমাদের কেমোট্যাকটিক এজেন্টস। তাহলে আমাদের কেমোট্যাক্সিস পর্যন্ত শেষ। আমরা এখন চলে যাব হচ্ছে ফ্যাগোসাইটোসিস। আমাদের ফ্যাগোসাইটোসিস, আমরা কেমোট্যাক্সিস করে লিউকোসাইটকে তার ডিজায়ার্ড জায়গাটুকুতে নিয়ে চলে যেতে পারছি। এখন হবে সে ওই মাইক্রোসটাকে কিল করবে। কিল করার জন্য তার ফ্যাগোসাইটোসিস করতে হবে। ফ্যাগোসাইটোসিস কি করবে? তার আগে মাইক্রোসটাকে তার গায়ে, আগে মাইক্রোসটাকে তার চিনতে হবে, তারপর তার গায়ে লাগতে হবে, রিকগনিশন অ্যান্ড অ্যাটাচমেন্ট, তারপর তাকে গিলতে হবে, এনগালফমেন্ট, দেন তার কিলিং অ্যান্ড ডিগ্রেডেশন করতে হবে। আমাদের লিউকোসাইট এক্সট্রাভাসেশনের মতো এটারও কয়েকটা প্রসেস আছে। এর মধ্যে আমার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে রিকগনিশন হচ্ছে, এই যে লিউকোসাইট গিয়ে মাইক্রোসটাকে চিনতেছে, এই চিনার কাজটা সে কিভাবে করতেছে, এই রিকগনিশন কি আছে। তারপর সে কিলিংটা যে করতেছে, এই কিলিংটাও সে কিভাবে করতেছে, এই জায়গাটুকু আমার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। কোন কোন মেকানিজমের মাধ্যমে করতেছে, কারা কারা করতেছে। রিকগনিশন, লিউকোসাইট যখন গেল সে কেমোট্যাক্সিসের মাধ্যমে তার ডিজায়ার্ড জায়গায় পৌঁছে গেল, যাওয়ার পর ওখানে কিন্তু নর্মাল সেলসও আছে, অ্যাবনর্মাল সেলস মানে মাইক্রোবস, টক্সিন ইত্যাদি যারা যারা আছে তারাও আছে। কিন্তু লিউকোসাইট এখন বুঝবে কেমনে যে এ আমার জন্য ক্ষতিকর। সেম জিনিস আমাদের বডিতেও এই রিকগনিশনটা দুইভাবে হয়। একটা হচ্ছে কিছু মলিকিউলস আছে যারা এই চিনিয়ে দেওয়ার কাজটা করে, যাদেরকে আমরা বলি অপসনিন মলিকিউলস, এবং প্রসেসটাকে বলি আমরা অপসনাইজেশন। যে প্রসেসটা এটাকে বলি আমরা অপসনাইজেশন, এবং যারা এই হেল্পটা করে তাদেরকে আমরা বলি অপসনিন মলিকিউল। এবং উইদাউট অপসনাইজেশনও হয়, তবে মূলত হয় হচ্ছে উইথ অপসনাইজেশনের মাধ্যমে। আমাদের ফ্যাগোসাইটোসিস যেটা হচ্ছে তাহলে দুইভাবে হচ্ছে। একটা রিকগনিশনটা যেটা হচ্ছে সেটা হচ্ছে অপসনাইজেশন, উইদাউট অপসনাইজেশন। অপসনাইজেশন মানে কি? আমার বডির মধ্যে যে কিছু মলিকুলস আছে, কিছু কিছু মলিকুলস তারা এই চিনিয়ে দেওয়ার কাজটা করে, এদেরকে বলা হয় অপসনিন মলিকুলস। ওই যে আমরা বলেছিলাম এক্সুডেশনের কিছু বেনিফিশিয়াল ইফেক্ট আছে, এই এক্সুডেশনের আরেকটা বেনিফিশিয়াল ইফেক্ট হচ্ছে এই মলিকুলসগুলোকে এখানে ট্রান্সপোর্ট করা, যাতে তারা এই অপসনিন করার চেষ্টা করে। এই অপসনিন মলিকুলস কারা কারা আছে পরীক্ষায় এই কোশ্চেনটা খুব থাকে, ফলোয়িং আর দ্য অপসনিন মলিকুলস, এবং এখান থেকে সিঙ্গেল বেস্টও কিন্তু থাকে। ওদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মেজর অপসনিন মলিকুলস হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট ফ্র্যাগমেন্টসের মধ্যে আরেকটা ফ্র্যাগমেন্ট, সেটা হচ্ছে C3b, একটা ইমিউনোগ্লোবুলিন সেটা হচ্ছে IgG, এবং কিছুক্ষণ পরে আমরা অ্যাকুট ফেজ প্রোটিন পড়ব। এই অ্যাকুট ফেজ প্রোটিনগুলো এই অপসনিন হিসেবে কাজ করে, অপসনিন মলিকুল হিসেবে কাজ করে, বা রিকগনিশন করিয়ে দেওয়ার কাজটা করে। আর আমরা যে ইনক্রিজ ভাস্কুলার পারমিলিটি পড়েছিলাম, লিউকোসাইট মিডিয়েটেড ইনজুরি, কিছু কিছু লিউকোসাইট আছে বডিতে খুব পাওয়ারফুল, তারা ডিরেক্ট ইনজুরি করে চলে যায়। সেম লিউকোসাইটগুলো এখানে এসেও কিন্তু একই কাজ করে, তাদের
অপসনিনের জন্য তারা অপেক্ষা করে না, সে আমার বডির জন্য যে খারাপ যে মাইক্রোবসটা আছে তাকেও কিল করে এবং আমার বডির জন্য যেই ভালো যে সেলসগুলো আছে তাদেরকেও কিল করা শুরু করে। এইভাবেই কিন্তু অটোইমিউন ডিজিজের শুরু হয়। তাহলে দুইভাবেই হয়, অপসনাইজেশন, উইদাউট অপসনাইজেশন। অপসনিন মলিকুলস কারা কারা আছে তাহলে আমরা সেটা জানলাম। যদি সিঙ্গেল বেস থাকে মেজর অপসনিন মলিকুল ইস, তাহলে সেটা কি C3b। অথবা কোশ্চেন থাকতে পারে সিঙ্গেল বেসে ফলোইং কমপ্লিমেন্ট ফ্র্যাগমেন্ট হ্যাজ গট অপসনিন প্রপার্টি, তাহলে সেটা হবে C3b। ফলোইং ইমিউনোগ্লোবিন হ্যাড গট অপসনিন প্রপার্টি, সেটা কি IgG। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের রিকগনিশন এবং অ্যাটাচমেন্ট হয়ে গেল, এনলার্জমেন্ট হয়ে গেল। এখন আসি হচ্ছে আমাদের কিলিং বা ডিগ্রেডেশন। কিলিং, ইনফ্ল্যামেটরি প্রসেসে কিলিং এবং ডিগ্রেডেশন দুইটা প্রসেসে হয়, একটা হচ্ছে অক্সিজেন ডিপেন্ডেন্ট মেকানিজম আর একটা হচ্ছে অক্সিজেন ইন্ডিপেন্ডেন্ট মেকানিজম। পরীক্ষায় কোশ্চেন থাকে ফলোইং আর দ্য অক্সিজেন ডিপেন্ডেন্ট মেকানিজম, ফলোইং আর দ্য অক্সিজেন ইন্ডিপেন্ডেন্ট মেকানিজম। অক্সিজেন ডিপেন্ডেন্ট মেকানিজমে তিনটা পদ্ধতিতে হয়। একটা বিশেষ পদ্ধতি যেটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড মাইলোপারঅক্সিডেস হ্যালাইড সিস্টেম একটা পদ্ধতি, রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস প্রোডাকশনের মাধ্যমে, রিঅ্যাক্টিভ নাইট্রোজেন স্পেসিস প্রোডাকশনের মাধ্যমে। এরা হচ্ছে অক্সিজেন ডিপেন্ডেন্ট মেকানিজম, এখানে অক্সিজেনের দরকার হয়। অক্সিজেন ডিপেন্ডেন্ট মেকানিজম দিয়ে সাধারণত সবচেয়ে পোটেন্ট যে কিলিং প্রসেসটা আছে সেটা আমাদের এই যে ফ্যাগোসাইটিক মলিকুল সেটা করার চেষ্টা করে। তাহলে অক্সিজেন ডিপেন্ডেন্ট কি কি আছে? হাইড্রোজেন পারঅক্সাইড মাইলোপারঅক্সিডেস হ্যালাইড সিস্টেম, reactive by production of reactive oxygen species by production of reactive nitrogen species। আবার কিছু পদ্ধতি আছে যেখানে অক্সিজেনের দরকার হয় না, সেটাকে বলা হয় অক্সিজেন ইন্ডিপেন্ডেন্ট মেকানিজম। অক্সিজেন ইন্ডিপেন্ডেন্ট মেকানিজম কি কি আছে? আমাদের লাইসোজোমাল এনজাইম, ল্যাক্টোফেরিন, বিপিআই, ডিফেন্সিন, তারপর হচ্ছে ক্যাথলিসিডিন এবং ক্যাটায়নিক প্রোটিন। পরীক্ষায় কিন্তু এই দুইভাবে কোশ্চেন থাকে, ফলোইং আর দ্য অক্সিজেন ডিপেন্ডেন্ট মেকানিজম, ফলোইং আর দ্য অক্সিজেন ইন্ডিপেন্ডেন্ট মেকানিজম। আমাকে দুইটার নামই একটু মুখস্থ করতে হবে। অক্সিজেন ইন্ডিপেন্ডেন্ট কারা? লাইসোজোমাল এনজাইম, ল্যাক্টোফেরিন, বিপিআই, ডিফেন্সিন, ক্যাথলিসিডিন, ক্যাটায়নিক প্রোটিন। অক্সিজেন ডিপেন্ডেন্ট কারা কারা আছে? হাইড্রোজেন পারঅক্সাইড মাইলোপারঅক্সিডাস হ্যালাইড সিস্টেম, রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস অ্যান্ড রিঅ্যাক্টিভ নাইট্রোজেন স্পেসিস। এই হচ্ছে আমার ফ্যাগোসাইটোসিস। তাহলে আমার ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে আমার ইনফ্ল্যামেটরি প্রসেসের মূল জায়গাটুকু শেষ। তারপরে আসি হচ্ছে আমরা হিলিং। হিলিংটা আপনাদের নেক্সট, হিলিংটা জিনিসটা কি সবসময় খেয়াল রাখবেন। এখানে ছোট্ট একটা কথা বলে রাখি, ইনফ্ল্যামেশন সবসময় শেষ হবে হচ্ছে হিলিংয়ের মাধ্যমে, ফাইব্রোসিস বা রিপেয়ারের মাধ্যমে। কোনো সময় এই জায়গাটুকু স্কিপ করে ইনফ্ল্যামেশন কমপ্লিট হবে না। কিন্তু হিলিংটা আপনাদের অন্য একটা ক্লাসে আরও ডিটেলস আলোচনা হবে, কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে হিলিং রিপেয়ার কিন্তু সবসময় ইনফ্ল্যামেশনের একটা অংশ। এই কারণে কিন্তু রবিনসে হিলিং রিপেয়ারটা ইনফ্ল্যামেশনের সাথেই কিন্তু আলোচনা করা। তাহলে আমাদের লোকাল চেঞ্জ শেষ। লোকাল চেঞ্জে কি কি হচ্ছে এই জিনিসগুলো আমাদের শেষ হয়ে গেল ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে। ফ্যাগোসাইটোসিস থেকে আমরা পড়লাম ফ্যাগোসাইটোসিসের বা রিকগনিশন মলিকুলস কারা কারা আছে, অপসনিন মলিকুলস কারা কারা আছে, এবং এর কিলিং যে মেকানিজম হয় যে পদ্ধতিগুলো আছে তাদের মধ্যে কারা কারা আছে, অক্সিজেন ডিপেন্ডেন্টে কারা কারা আছে, অক্সিজেন ইন্ডিপেন্ডেন্টের মধ্যে কারা কারা আছে। এই হচ্ছে আমার ইনফ্ল্যামেশনের লোকাল। শীটে একটা জিনিস খেয়াল করলে দেখবেন 10 নাম্বার পেজে ক্লিনিক্যাল এক্সাম্পলস অফ লিউকোসাইট ইনডিউস ইনজুরি অথবা ডিসঅর্ডার্স কজড বাই ইনফ্ল্যামেটরি রিঅ্যাকশন, এই যে বক্সটা দেওয়া আছে, একটা সময় এখান থেকে ফলোইং আর দ্য অ্যাকুইট ইনফ্ল্যামেটরি রিঅ্যাকশন বা ফলোইং আর দ্য অ্যাকুইট লিউকোসাইট মেডিয়েটেড ইনজুরি, ফলোইং আর দ্য ক্রনিক লিউকোসাইট মেডিয়েটেড ইনজুরি, এই কোশ্চেনটা একটা সময় অনেকবার কোশ্চেন থাকতো। আপনারা যখন কোশ্চেন সলভ করবেন তখন দেখবেন ইদানিং কোনো এক অজানা কারণে এখান থেকে কোশ্চেন আসে না। তবুও যেহেতু একটা সময় এখান থেকে কোশ্চেন থাকতো, আপনার শুধু নামগুলো খেয়াল রাখবেন, ফলোইং আর দ্য অ্যাকুইট ইনফ্ল্যামেটরি রিঅ্যাকশনস, ফলোইং আর দ্য ক্রনিক ইনফ্ল্যামেটরি রিঅ্যাকশনস, অথবা ফলোইং আর দ্য অ্যাকুইট লিউকোসাইট মেডিয়েটেড ইনজুরি, ফলোইং আর দ্য ক্রনিক লিউকোসাইট মেডিয়েটেড ইনজুরি। আমরা চলে আসবো হচ্ছে 12 নাম্বার পেজে, মরফোলজিক্যাল টাইপস অফ অ্যাকুট ইনফ্ল্যামেশন। এই যে আমাদের অ্যাকুট ইনফ্ল্যামেশনটা হলো, এর কিছু প্যাটার্ন নিয়ে সে আমার কাছে আসতে পারে, এটাকে আমরা বলি মরফোলজিক্যাল টাইপস অফ অ্যাকুট ইনফ্ল্যামেশন। কি হতে পারে? ইনফ্ল্যামেশনটা সাপোরেটিভ ইনফ্ল্যামেশন হতে পারে, একদম শুরুতেই এক্সোডেশনটা পাস ফর্মেশন নিয়ে আসতে পারে, এটাকে আমরা বলি সাপোরেটিভ ইনফ্ল্যামেশন।
ইনফ্লামেশনটা সেরাস ইনফ্লামেশন হতে পারে, ইনফ্লামেশনটা শুধু আমার বডির ফিব্রিন লেয়ারে হতে পারে এমন ইনফ্লামেশন হতে পারে, ইনফ্লামেশনে আমার হেমোরেজিক ম্যানিফেস্টেশন নিয়ে হতে পারে, ইনফ্লামেশনে আমার পাস ফর্মেশন নিয়ে হতে পারে ইত্যাদি। এই যে প্যাটার্নগুলো আছে এগুলোকে বলা হয় মরফোলজিক্যাল প্যাটার্ন অফ অ্যাকুট ইনফ্লামেশন। এখান থেকে আমাকে শুধু জাস্ট আমার উদাহরণগুলো মনে রাখতে হবে। এর মধ্যে যেটা মনে রাখতে হবে 12 নম্বর পেজে যেটা বলেছিলাম পাজের কনস্টিটিউয়েন্স, একটা পরীক্ষা ছিল, একটা পাজের মধ্যে কি কি থাকে এটা আমরা সবাই জানি। এটার মধ্যে ফিব্রিন প্রোডাক্ট থাকে, কোলেস্টেরল থাকে, ফিব্রিন ডেব্রিস থাকে, মাইক্রো অর্গানিজম থাকে, নিউট্রিফিল থাকে বা লিকোসাইট থাকে। সমস্যা হলো যেখানে যে জায়গাটুকু প্রবলেম হয় বাকি সবগুলো ঠিক আছে, দিয়ে দেয় কি ডেড নিউট্রিফিল থাকে না লাইভ নিউট্রিফিল থাকে, ডেড মাইক্রো অর্গানিজম থাকে না লাইভ মাইক্রো অর্গানিজম থাকে। এখানে জাস্ট এতটুকু খেয়াল রাখবেন, এখানে ডেড এবং লাইভ বোথ নিউট্রিফিল থাকতে পারে এবং ডেড অ্যান্ড লাইভ বোথ মাইক্রো অর্গানিজম থাকতে পারে। এই তথ্যটুকু আমার জন্য খুব গুরুত্বপূর্ণ পাস ফর্মেশনের মধ্যে। এবং লাস্টে হচ্ছে আমরা জানি আমাদের বডিতে যখন অ্যাবসেস ক্যাভিটি, বয়েল, কার্বাঙ্গল, ফারাঙ্কল ইত্যাদি ইত্যাদি অ্যাবসেস, বিশেষ করে অ্যাবসেস ক্যাভিটি যখন ফর্মেশন হয় সেখানে এই অ্যাবসেস ক্যাভিটিটাকে সুরক্ষিত করার জন্য একটা মেমব্রেন থাকে, সেটাকে আমরা বলি পায়োজেনিক মেমব্রেন। এই পায়োজেনিক মেমব্রেনের কম্পোজিশন পরীক্ষায় একবার ছিল, স্মিথ দিতেও এটা আছে। কি কি থাকে পায়োজেনিক মেমব্রেনের কম্পোজিশনে দেখেন 3টা বুলেট পয়েন্ট দেওয়া আছে। জোন অফ হেলদি নিউট্রিফিল, আপনাকে পরীক্ষায় কোশ্চেন দিয়ে দিতে পারে জোন অফ ডেড নিউট্রিফিল, তো তাহলে এটা ফলস হবে। এই জোন অফ হেলদি নিউট্রিফিলস, নিউলি ফর্মড ক্যাপিলারিস আর হচ্ছে ইয়াং ফাইব্রোব্লাস্ট। আপনাকে ওল্ড ফাইব্রোব্লাস্ট দিয়ে পরীক্ষায় কোশ্চেন দিতে পারে। তাহলে আমাকে এই কথাগুলো মনে রাখতে হবে। পায়োজেনিক মেমব্রেনের কম্পোজিশন কি? ইয়াং ফাইব্রোব্লাস্ট, এই জোন অফ হেলদি নিউট্রিফিলস আর হচ্ছে ক্যাপিলারিস। তারপরে আসি আমরা বাকি উদাহরণগুলো দেখব, বিশেষ করে সিডোমেমব্রেনাস ইনফ্লামেশন 12 নম্বর পেজে সিডোমেমব্রেনাস ইনফ্লামেশন এবং হেমোরেজিক ইনফ্লামেশনের উদাহরণ। সিডোমেমব্রেন আসলে কোথায় ফর্মেশন হয়? 4টা কন্ডিশনে সিডোমেমব্রেন একটা মেমব্রেন লাইক কম্পোজিশন তৈরি হয়, এটাকে আমরা বলি সিডোমেমব্রেন। 4টা ইনফ্লামেশনে এটা হয়। এটা কি? একটা আমরা সবাই জানি সিডোমেমব্রেনাস কোলাইটিস, যেটা ক্লস্ট্রিডিয়াম ডিফিসিল দিয়ে হয়। আরেকটা হতে পারে ডিপথেরিয়াতে হতে পারে, ক্যান্ডিডা ইনফেকশনে হতে পারে, আরেকটা হলো ব্যাসিলারি ডিসেন্ট্রিতে হতে পারে। খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা ছিল অ্যামিবিক ডিসেন্ট্রি। তাহলে কি কি কন্ডিশনে হচ্ছে সিডোমেমব্রেন ফর্মেশন? সিডোমেমব্রেনাস কোলাইটিস, ব্যাসিলারি ডিসেন্ট্রি, ক্যান্ডিডা ইনফেকশন এবং সবার শুরুতে হচ্ছে ডিপথেরিয়া। হ্যামোরেজিক ইনফ্লামেশন, কিছু কিছু ইনফ্লামেশনের শুরুতেই হ্যামোরেজিক ম্যানিফেস্টেশনটা নিয়ে আসে। তারা কি কি? মেনিঙ্গোকক্কাল সেপ্টিসেমিয়া, ইনফ্লুয়েঞ্জা, রিকেটসিয়া আর হচ্ছে প্লেগ সেপ্টিসেমিয়া। জাস্ট উদাহরণগুলো মনে রাখবে, পরীক্ষায় এখান থেকে কোশ্চেন ছিল। তাহলে আমাদের অ্যাকুট ইনফ্লামেশনের লোকাল চেঞ্জটা শেষ। এখন চলে আসবো আমরা মেডিয়েটরস অফ ইনফ্লামেশন। ক্লাসের একদম শুরুতেই বলেছিলাম ইনফ্লামেশনের 3 এবং 4 নাম্বার পাতার মতো আরেকটা গুরুত্বপূর্ণ পাতা হচ্ছে মেডিয়েটরস অফ ইনফ্লামেশন। মেডিয়েটরস ছাড়া ইনফ্লামেশনে এখন পর্যন্ত কোশ্চেন হয়নি। যদি 3টা কোশ্চেন থাকে, একটা কোশ্চেন আসবে 3 এবং 4 নাম্বার পেজ থেকে, একটা কোশ্চেন আসবে মেডিয়েটরস থেকে, একটা কোশ্চেন আসবে হচ্ছে ক্রনিক ইনফ্লামেশন থেকে। তার মানে মেডিয়েটরসের গুরুত্বটা অনেক কিন্তু বেশি, সহজ জিনিস, এবং মেডিয়েটরসের অলমোস্ট 30% কিন্তু আমরা অলরেডি পড়েও ফেলছি। আমরা আবার একটু খেয়াল করে দেখেন ইনফ্লামেশনটা একদম শুরু হয়েছিল কিন্তু আমাদের সেন্টিনেল সেলসগুলো মেডিয়েটরস রিলিজের মাধ্যমে। তারপর ইনফ্লামেশনের ভাস্কুলার চেঞ্জ করলো, সেটাও হলো কিছু মেডিয়েটরসের মাধ্যমে। তার ভাস্কুলার ক্যালিবার এবং ফ্লো সেটা চেঞ্জ করলো সে কিছু মেডিয়েটরসের মাধ্যমে। তার ভাস্কুলার পারমিলিটি সেটাও বাড়ালো সে কিছু মেডিয়েটরসের মাধ্যমে। তারপর সে পারমিলিটি বাড়ার পর লিউকোসাইট ক্যামোটেক্সিস হলো কিছু মেডিয়েটরসের মাধ্যমে। লিউকোসাইট ক্যামোটেক্সিস হওয়ার পর সে যে ফরেন বডিটাকে চিনলো সেটাও হলো কিছু মেডিয়েটরসের মাধ্যমে। চেনার পর তাকে যখন সে কিলিং করলো সেটাও করতেছে কিছু মেডিয়েটরসের মাধ্যমে। তারপর আলটিমেটলি যখন সে হিল করবে সেটাও করবে সে কিছু মেডিয়েটরসের মাধ্যমে। তার মানে আমি দেখতেছি ইনফ্লামেশনের ফ্রম টপ টু বটম মেডিয়েটরস হ্যাজ গট ট্রেমেন্ডাস ইফেক্ট। মেডিয়েটরস ছাড়া আপনার ইনফ্লামেশন হবেই না, মেডিয়েটরসের সাহায্য ছাড়া। এই কারণে ইনফ্লামেশনে মেডিয়েটরস এত বেশি গুরুত্বপূর্ণ। সবটা জায়গায় সবটা প্রসেসে আমার মেডিয়েটরস লাগতেছে। এই কারণে মেডিয়েটরসটা আমার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং বাস্তবিক লাইফ ও প্র্যাকটিক্যাল লাইফেও আমার খুব
গুরুত্বপূর্ণ। এই যে মেডিয়েটরসগুলো রিলিজ হচ্ছে, এই মেডিয়েটরসগুলো আসলে আমার বডির সোর্স কী, কোথা থেকে এরা রিলিজ হচ্ছে, এই সোর্সটা পার্ট ওয়ানের জন্য খুব গুরুত্বপূর্ণ। পার্ট ওয়ানের সোর্স থেকে 2-3 বার কোশ্চেন আসছে। এই যে ইনফ্ল্যামেটরি যেই মেডিয়েটরসগুলো আছে তাদেরকে আমরা দুইটা সোর্সে ভাগ করি, একটা হচ্ছে প্লাজমা থেকে আসে আর একটা হচ্ছে সেল থেকে আসে। মূলত ম্যাক্সিমাম মেডিয়েটরসগুলো আসে হচ্ছে সেল থেকে আর প্লাজমা থেকেও আসে। সাধারণত লো মলিকুলার ওয়েট যেই মেডিয়েটরসগুলো আছে তারা আসে হচ্ছে সেল থেকে, আর যারা একটু হাই মলিকুলার ওয়েট যেই মেডিয়েটরসগুলো আছে তারা আসে হচ্ছে প্লাজমা থেকে। আবার সেলসে যারা আছে তাদেরকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে প্রিফর্ম কেমিক্যাল মেডিয়েটরস আর একটা হচ্ছে নিউলি সিনথেসাইজ কেমিক্যাল মেডিয়েটরস। প্রিফর্ম মেডিয়েটরস কারা কারা আছে আপনারা 15 নম্বর পেজের এখন উপরের ফিগারটা খেয়াল করলে দেখবেন। নিউলি সিনথেসাইজ মেডিয়েটরস কারা কারা আছে আর প্রিফর্ম মেডিয়েটরস কারা কারা আছে। প্রিফর্ম মেডিয়েটরস আছে হচ্ছে হিস্টামিন, সেরোটোনিন, লাইসোজোমাল এনজাইম এবং আরেকটা লিখে রাখতে পারেন নতুন করে, হ্যাপারিন। এরা হচ্ছে প্রিফর্ম কেমিক্যাল মেডিয়েটরস। হিস্টামিন, সেরোটোনিন, লাইসোজোমাল এনজাইমস, এরা হচ্ছে নিউলি সিনথেসাইজ কেমিক্যাল মেডিয়েটরস দ্যাট আর রিলিজ ফ্রম সেলস। আর আছে হচ্ছে কিছু প্রিফর্ম নিউলি সিনথেসাইজ কেমিক্যাল মেডিয়েটরস। আমরা এখন যেটা বললাম সেটা হচ্ছে প্রিফর্ম কেমিক্যাল মেডিয়েটরস, আগেই তৈরি করা থাকে, যখন আমার ইনফ্লামেশন প্রসেস হয় তারা গিয়ে ইনফ্লামেটরি প্রসেসটা কাজ করতে থাকে। আর আছে হচ্ছে কিছু নিউলি সিনথেসাইজ কেমিক্যাল মেডিয়েটরস, যখন ইনফ্লামেশন শুরু হলো অন ডিমান্ড এটা নিউলি সিনথেসাইজ হচ্ছে। দুইটাই কিন্তু সেল থেকে আসতেছে। নিউলি সিনথেসাইজ কারা কারা আছে, মূলত আমার অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবোলাইটসের যে এন্ড প্রোডাক্টসগুলো আছে, প্রোস্টাগ্ল্যান্ডিন, লিকোটাইন, লাইপোক্সিন ইত্যাদি ইত্যাদি, নাইট্রিক অক্সাইড, প্লাটিলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর, টিউমার নেক্রোসিং ফ্যাক্টর, রিয়েক্টিভ অক্সিজেন স্পেসিস, রিয়েক্টিভ নাইট্রোজেন স্পেসিস, এরা হচ্ছে আমার নিউলি সিনথেসাইজ কেমিক্যাল মেডিয়েটরস। পরীক্ষায় কিন্তু কোশ্চেন থাকে ফলোইং মেডিয়েটরস রিলিজ ফ্রম সেল, ফলোইং মেডিয়েটরস রিলিজ ফ্রম প্লাজমা, ফলোইং আর দ্য নিউলি সিনথেসাইজ কেমিক্যাল মেডিয়েটরস, ফলোইং আর দ্য প্রিফর্মড কেমিক্যাল মেডিয়েটরস। তাহলে আমার সেল চলে গেল। এখন আসি হচ্ছে প্লাজমা। প্লাজমা থেকে কারা কারা বের হয়। প্রথমে বলেছিলাম প্লাজমা থেকে হাই মলিকুলার ওয়েট যেই এগুলো আছে, মেডিয়েটরসগুলো আছে তারা রিলিজ হয়। কারা কারা আছে, মূলত কমপ্লিমেন্ট যারা আছে তারা, ফিব্রিন স্প্লিটিং প্রোডাক্ট যারা আছে তারা, ফিব্রিনোজেন যারা আছে তারা, ব্রাডিকাইনিন, কেলিক্রিন যারা আছে, এই মেডিয়েটরসগুলো হয় হচ্ছে প্লাজমা থেকে। জাস্ট এই নামগুলো খেয়াল করলে আপনারা দেখবেন। এখন আসি আমরা একটা একটা ফাংশনে আসবো একটু ডিটেলসে, এবং আমাদের অলরেডি ফাংশনস পড়া হয়ে গেছে। প্রথমে আসি হচ্ছে আমাদের হিস্টামিন। আমরা প্রথমে পড়েছিলাম হিস্টামিনের সোর্সটা আমাকে জানতে হবে, কোন কোন সেল থেকে। হিস্টামিন কি তাহলে, এটা হলো প্রিফর্ম কেমিক্যাল মেডিয়েটরস। কোথা থেকে রিলিজ হচ্ছে, সেল থেকে রিলিজ হচ্ছে। কোন কোন সেল থেকে রিলিজ হচ্ছে, হিস্টামিন 3টা সেল থেকে রিলিজ হয়, মাস্ট সেল, বেসোফিল আর হচ্ছে প্লাটিলেট। এর মধ্যে হিস্টামিনের মেজর সোর্স হচ্ছে মাস্ট সেল, মেজর সোর্স মাস্ট সেল। সিঙ্গেল বেস্টের জন্য খেয়াল রাখতে হবে। হিস্টামিনের ফাংশন কি আমাদের অলরেডি পড়া হয়ে গেছে। হিস্টামিনের ফাংশন, মেইন ফাংশন হচ্ছে ভ্যাসোডাইলেশন করা। 2 নাম্বার ফাংশন হচ্ছে সে ভাস্কুলার পারমিলিটি ইনক্রিজ করে বাই ফর্মেশন অফ এন্ডোথেলিয়াল গ্যাপ, বাই হুইচ মেকানিজম, এন্ডোথেলিয়াল সেল কন্ট্রাকশন। এই হচ্ছে আমার হিস্টামিনের ফাংশন। চলে আসি হচ্ছে আমরা সেরোটোনিন। একই রকম, সেরোটোনিন কি ধরনের মেডিয়েটরস, প্রিফর্ম কেমিক্যাল মেডিয়েটরস। কোন জায়গা থেকে রিলিজ হচ্ছে, সেলস থেকে। কোন সেলস থেকে রিলিজ হচ্ছে, দেখেন আপনার বক্সে দেওয়া আছে প্লাটিলেটস। ফাংশনসে দেখেন দেওয়া আছে ভ্যাসোডাইলেশন অ্যান্ড ইনক্রিজ ভাস্কুলার পারমিলিটি। এই ভ্যাসোডাইলেশন জায়গাটুকু একটু চেঞ্জ করে নিব আমরা। নতুন রবিনস অনুযায়ী এই জায়গাটুকু একটু খেয়াল করলে দেখি, নতুন রবিনস অনুযায়ী সেরোটোনিনের সোর্স হচ্ছে প্লাটিলেটস এবং কিছু নিউরোএন্ডোক্রাইন সেলস থেকে, এবং এর মেইন ফাংশন হচ্ছে জিআই ট্র্যাক্টের নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে। ইনফ্লামেশনের রোল খুব কম, এবং যখন এটা ইনফ্লামেশনে কাজ করে এটা ভ্যাসো কনস্ট্রিক্টর হিসেবে কাজ করে। তাহলে আমরা এই জায়গাটুকু একটু চেঞ্জ করে নিব। কি বললাম, সেরোটোনিন হচ্ছে প্রিফর্ম কেমিক্যাল মেডিয়েটরস, সেল থেকে রিলিজ হয়। কোন সেল থেকে, প্লাটিলেট এবং কিছু নিউরোএন্ডোক্রাইন সেলস থেকে। এর ফাংশন কি, জিআই ট্র্যাক্টের নিউরোট্রান্সমিটার হিসেবে, মেইন নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে। এছাড়া ইনফ্লামেশনে ভ্যাসোকনস্ট্রিক্টর এবং ইনক্রিজ ভাস্কুলার পারমিলিটি ইনক্রিজ করে। তারপর আসি আমরা আরেকটা প্রিফর্ম কেমিক্যাল মেডিয়েটর, সেটা হচ্ছে লাইসোজোমাল এনজাইম। অলরেডি আমরা পড়েছি লাইসোজোমাল এনজাইমগুলো কী ধরনের ফ্যাগোসাইটোসিস করে, অক্সিজেন ইন্ডিপেন্ডেন্ট ফ্যাগোসাইটোসিস করে।
যেখানে অক্সিজেনের দরকার হয় না। চলে আসি হচ্ছে আমরা আমাদের মূল মেডিয়েটরস অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবোলাইটস, খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং আপনি যেই পরীক্ষায় দেন না কেন এখান থেকে সাধারণত কোশ্চেন থাকে অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবোলাইটসের ফাংশনসগুলো। অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবোলাইটস অনেক ধরনের, প্রোস্টাগ্ল্যান্ডিন আছে, অনেক ধরনের লিকোটাইন আছে। আমার জন্য গুরুত্বপূর্ণ যে কয়টা, সে কয়টাই আমাদের বইতে সাধারণত দেয়া থাকে এবং এগুলোই হচ্ছে ইনফ্লামেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই জায়গাটুকু একটু খেয়াল করলে দেখব, সহজ জায়গা কিন্তু আমাদেরকে একটু একে একে পড়তে হবে সবসময়। আমরা জানি মেমব্রেন ফসফোলিপিড থেকে ফসফোলাইপোজেনের মাধ্যমে অ্যারাকিডোনিক অ্যাসিড তৈরি হয়। এই অ্যারাকিডোনিক অ্যাসিড থেকে যে মেটাবোলাইটসগুলো তৈরি হয় এগুলোকে বলা হয় অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবোলাইটস এবং সবগুলোরই হচ্ছে ইনফ্লামেশনে কিছু না কিছু রোল আছে। এই অ্যারাকিডোনিক অ্যাসিডটা দুইটা পাথওয়েতে ভাগ হয়ে যায়, একটা হচ্ছে সাইক্লোক্সিজেনাস পাথওয়ে আর একটা হচ্ছে 5 লাইপোক্সিজেনাস পাথওয়ে। 5 লাইপোক্সিজেনাস পাথওয়ে থেকে আবার দুইটা হাত বের হয়, একটা হচ্ছে 5-HPET, একটা হচ্ছে 12 লাইপোক্সিজেনাস পাথওয়ে। 5-HPET-রা আবার দুইটা ভাগে ভাগ হয়ে যায়, 5-HETE, লিগোটাইন A4। 5-HETE এবং লিগোটাইন A4 থেকে আরেকটা যেটা বের হয় লিগোটাইন B4। আমরা অলরেডি পড়েছি লিগোটাইন B4 কি হিসেবে কাজ করে, এটা কেমোটেকটিক এজেন্ট হিসেবে কাজ করে। কার কার জন্য? সবগুলোর জন্য, নিউট্রোফিল, মনোসাইট, ইসিনোফিল, তিনটার জন্য। তাহলে আমাদের একটা লিগোটাইনের ফাংশনস আমাদের চলে আসলো। 5-HETE এবং লিগোটাইন B4 একসাথে মিলে কেমোটেক্সিস হিসেবে কাজ করে। লিগোটাইন A4 থেকে লিগোটাইন C4, D4, E4 বের হয়, তিনজন একসাথে বের হয়ে এদের ফাংশন হচ্ছে ব্রঙ্কোস্পাজম, ভ্যাসোকনস্ট্রিকশন এবং ইনক্রিজ ভাস্কুলার পারমিলিটি বাড়ায়। তাহলে আমার একটা লাইপোক্সিনেস পাথওয়ে শেষ। আরেকটা হচ্ছে 12 লাইপোক্সিনেস থেকে লাইপোক্সিন A4 এবং লাইপোক্সিন B4 বের হয়। এরা হচ্ছে ভালো অ্যারাকিডোনিক, ভালো লাইপোক্সিন, ভালো লিগোটাইন ফ্যামিলির লোক। এরা হচ্ছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্ট হিসেবে কাজ করে, ইনফ্ল্যামেশনটাকে ইনহিবিট করে। তাহলে এই হচ্ছে আমার 5 লাইপোক্সিজেনাস পাথওয়ের ফাংশন। সাইক্লোজিনাস পাথওয়ে থেকে প্যারেন্ট কম্পোনেন্ট প্রোস্টাগ্ল্যান্ডিন G2, সেখান থেকে H2 আসে, সেখান থেকে তিনটা মেইন আমার ইনফ্ল্যামেটরি সাইক্লোজিনাস মেটাবোলাইট আসছে। একটা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন I2 যেটাকে আমরা বলি প্রোস্টাসাইক্লিন, একটা আসে থ্রম্বাক্সিন A2, আর একটা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন D2 এবং E2। এর মধ্যে যে প্রোস্টাসাইক্লিন বা প্রোস্টাগ্ল্যান্ডিন I2 এটা হচ্ছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্ট আছে। এ কী করে? এ ভ্যাসোডাইলেশন করে এবং প্লাটিলেট অ্যাগ্রিগেশনকে ইনহিবিট করে। এর জাস্ট রিভার্স ফাংশনটাই হচ্ছে থ্রম্বাক্সিন A2। ওইটা ভ্যাসোডাইলেশন করে, তার মানে এটা ভ্যাসোকনস্ট্রিকশন করে, এটা প্লাটিলেট অ্যাগ্রিগেশনকে ইনহিবিট করে, আর এটা প্লাটিলেট অ্যাগ্রিগেশনকে প্রমোট করে। তারপর আসেন প্রোস্টাগ্ল্যান্ডিন D2 এবং হচ্ছে E2। এই দুইটার ফাংশনকে ভ্যাসোডাইলেশন করে এবং ভাস্কুলার পারমিলিটিটাকে ইনক্রিজ করে। এর মধ্যে দেখেন প্রোস্টাগ্ল্যান্ডিন D2 কিন্তু এক্সট্রা একটা ফাংশন আপনাদেরকে শুরুতে বলেছিলাম, সেটা কি? কেমোটেকটিক এজেন্ট হিসেবে কাজ করে। কার জন্য? ইউসিনোফিলের জন্য। এটা কিন্তু সিঙ্গেল বেস্টে এই কোশ্চেনটা ছিল। তাহলে এই হচ্ছে আমাদের অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবোলাইটসের ফাংশন। এখানে হচ্ছে সামারি করে দেয়া। এতক্ষণ যা বললাম, কোন কোন অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবোলাইটস ভ্যাসোডাইলেশন করে, কোন কোন অ্যারাকিডোনিক মেটাবোলাইটস ভ্যাসোকনস্ট্রিকশন করে, কোন কোন অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবোলাইটস ভাস্কুলার পারমিলিটি ইনক্রিজ করে, কোন কোন অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবোলাইটস কেমোটেক্সিস করে, কোন কোন অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবোলাইটস স্মুথ মাসল কন্ট্রাকশন করে। আপনাদের শীটের মধ্যে এই বক্সটা দেওয়া আছে। এটা জাস্ট সামারি করে দেওয়া, খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য এবং মনে রাখতে হবে। চলে আসি আমরা হচ্ছে 18 নাম্বার পেজে আরেকটা মেডিয়েটার্স, সেটা হচ্ছে প্লাটিলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টরস। প্লাটিলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টরসটা পার্ট 1-এ 1-2 বার এই কোশ্চেনটা ছিল, এটার ফাংশনটা। প্লাটিলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টরসটা এটা একটা নিউলি সিনথেসাইজ কেমিক্যাল মেডিয়েটার্স। এটা একটা ইন্টারেস্টিং ফাংশন আছে, এটা কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট ফাংশনস আছে প্লাটিলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টরসের। হাই কনসেন্ট্রেশনে এক ধরনের কাজ করে, লো কনসেন্ট্রেশনে আরেক ধরনের কাজ করে। হাই কনসেন্ট্রেশনে ভ্যাসোকনস্ট্রিকশন এবং ব্রঙ্কোকনস্ট্রিক্টর হিসেবে কাজ করে। লো কনসেন্ট্রেশনে এটা আবার ভ্যাসোডাইলেশন এবং ভাস্কুলার পারমিলিটি ইনক্রিজ করে। তাহলে আবার বলতেছি, হাই কনসেন্ট্রেশন এটা ভ্যাসোকনস্ট্রিক্টর এবং ব্রঙ্কোকনস্ট্রিক্টর হিসেবে কাজ করে, লো কনসেন্ট্রেশন এটা ভ্যাসোডাইলেটর এবং ইনক্রিজ ভাস্কুলার পারমিলিটি হিসেবে কাজ করে। এছাড়া এটা প্লাটিলেটকে অ্যাগ্রিগেট করে, এছাড়া অন্য মেডিয়েটরস রিলিজকে এনহ্যান্স করে। এই হচ্ছে প্লাটিলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টরসের ফাংশন, অথবা এটা কেমোটেক্সিস হিসেবেও কাজ করে। তাহলে আমাদের প্লাটিলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টরস থেকে এই জায়গাটুকু আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, আমাদের মনে রাখতে হবে। কিন্তু
চলে আসি আমরা আরেকটা তার নিচেই যে নাইট্রিক অক্সাইড, খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। নাইট্রিক অক্সাইডও একটা নিউক্লিওসিনথেসিস কেমিক্যাল মেডিয়েটর যেটা সেল থেকে রিলিজ হয়। এই কোশ্চেনটা কমনলি পাবেন নাইট্রিক অক্সাইড সিনথেসিসের জন্য কি কি দরকার হয়। আপনাদের লাইনে খেয়াল করলে দেখবেন নাইট্রিক অক্সাইড সিনথেসিসের জন্য 4টা জিনিস দরকার হয়। নাইট্রিক অক্সাইডটা তৈরি হয় হচ্ছে অ্যাল আর্জিনিন থেকে, যে এনজাইমটা লাগে সেটার নাম হচ্ছে নাইট্রিক অক্সাইড সিনথেস। এছাড়া আরও 2টা জিনিস অ্যাডজুভেন্ট হিসেবে লাগে, সেটা হচ্ছে মলিকুলার অক্সিজেন আর হচ্ছে NADPH। এই 4টা জিনিসের মাধ্যমে আমাদের বডিতে নাইট্রিক অক্সাইড তৈরি হয়। 3 ধরনের নাইট্রিক অক্সাইড পাওয়া যায়। এন্ডোথেলিয়াম থেকে যে নাইট্রিক অক্সাইডটা আসে সেটাকে বলা হয় ইনস, ব্রেনে যে নাইট্রিক অক্সাইডটা থাকে নিউরনে সেটাকে বলা হয় অ্যাননস, এবং ইনফ্ল্যামেশনে যে নাইট্রিক অক্সাইডটা প্রডিউস হয়, সিনথেসাইজ হয়, সেটাকে বলা হয় আইনস বা ইনডিউসেবল নাইট্রিক অক্সাইড। নাইট্রিক অক্সাইডের ফাংশন কি? নাইট্রিক অক্সাইডের ফাংশন হচ্ছে যে এন্ডোথেলিয়ামে যে নাইট্রিক অক্সাইডটা থাকে এটা এন্ডোথেলিয়ামের রিল্যাক্সিং হিসেবে কাজ করে। এই কারণে এটার আরেক নাম হচ্ছে EDRF, এন্ডোথেলিয়াল ডেরাইভ রিল্যাক্সিং ফ্যাক্টর। ইনস্টার মানে ভ্যাসোডাইলেশন করে। এছাড়া প্লাটিলেট অ্যাগ্রিগেশনকে ইনহিবিট করে। সবগুলোই আপনাদের শীটের মধ্যে দেওয়া আছে। এটা টিস্যু ড্যামেজ করে। আমরা জানি যে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস প্রোডাকশনের মাধ্যমে অক্সিডেন্ট ডিপেন্ডেন্ট কিলিং মেকানিজম অংশগ্রহণ করে, এবং প্লাটিলেট অ্যাগ্রিগেশনকে সে ইনহিবিট করে। এবং লাস্টের একটা লাইন দেখেন, abnormal production of endothelial nitric oxide occurs in atherosclerosis, hypertension, diabetes. জাস্ট এই জায়গাটা একটু মনে রাখবেন। এই 3টা কন্ডিশনে ইনস প্রোডাকশনটা আমাদের বডিতে বেড়ে যায়। চলে আসি আমরা 19 নাম্বার পেজে, সাইটোকাইনস ইন ইনফ্লামেশন। এই যে বক্সটা আছে, এই বক্সটা শুধু কোন কোন সাইটোকাইন অ্যাকুট ইনফ্লামেটরি সাইটোকাইন, কোন কোন সাইটোকাইন ক্রনিক ইনফ্লামেটরি সাইটোকাইন, জাস্ট নামগুলো মনে রাখতে হবে। এর মধ্যে অ্যাকুট ইনফ্লামেটরি সাইটোকাইনস আছে যেই 5টা, সেই 5টাই TNF, ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6, কেমোকাইন্স অ্যান্ড ইন্টারলিউকিন 17। পরীক্ষায় কোশ্চেন থাকে ফলোইং আর দ্য অ্যাকুট ইনফ্লামেটরি সাইটোকাইন, ফলোইং আর দ্য ক্রনিক ইনফ্লামেটরি সাইটোকাইন্স। তাহলে অ্যাকুট ইনফ্লামেটরি সাইটোকাইন্স TNF, ইন্টারলিউকিন 1, কেমোকাইন, ইন্টারলিউকিন 6 এবং ইন্টারলিউকিন 17। সমস্যা হচ্ছে ক্রনিক ইনফ্লামেটরি সাইটোকাইন্স কারা? যেই 3টা দেয়া আছে, ইন্টারলিউকিন 12, গামা ইন্টারফেরন, ইন্টারলিউকিন 17 প্লাস অ্যাকুট ইনফ্লামেটরি যে সাইটোকাইন্সগুলো আছে এগুলো, মানে সবগুলোই হচ্ছে ক্রনিক ইনফ্লামেটরি সাইটোকাইন্স, বাট অ্যাকুট ইনফ্লামেটরি সাইটোকাইন্স শুধু বক্সে যে কয়টা আছে সেই কয়টাই। এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ফলোইং আর দ্য ক্রনিক ইনফ্লামেটরি সাইটোকাইন্স আসলে ইন্টারলিউকিন 1 থাকলেও ট্রু দিতে হবে, ইন্টারলিউকিন 12 থাকলেও ট্রু দিতে হবে। কিন্তু ফলোইং আর দ্য অ্যাকুট ইনফ্লামেটরি সাইটোকাইন্স ইন্টারলিউকিন 1 থাকলে ট্রু, ইন্টারলিউকিন 12 থাকলে কিন্তু আবার ফলস দিতে হবে। এই জায়গাটুকু খুব গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। জাস্ট এতটুকু মনে রাখলেই চলবে। চলে আসি আমরা একটু ব্যাকে, আবার 15 নাম্বার পেজে, কমপ্লিমেন্টের ফাংশনস, কমপ্লিমেন্ট ফ্র্যাগমেন্টসের ফাংশনস। কমপ্লিমেন্টের আমাদের 2টা মেজর ফাংশনস পড়া হয়ে গেছে। একটা আমরা পড়েছিলাম ক্যামোটেক্সিস, কোন ফ্র্যাগমেন্টটা? C5a। কার কার জন্য? সবার জন্য, নিউট্রোফিল, মনোসাইট এবং হচ্ছে ইউসিনোফিল। আরেকটা ফ্র্যাগমেন্ট পড়লাম, সেটা হচ্ছে অপসোনিন হিসেবে কাজ করে, সেটা কোনটা? C3b। তাহলে C3a, C4a, C5a এই 3টা ফ্র্যাগমেন্টসকে একসাথে বলা হয় অ্যানাফাইলোটক্সিন। কেন? এরা কি করে? এরা আমার বডিতে যে হিস্টামিন আছে এর রিলিজকে ইনক্রিজ করে। তার মানে হিস্টামিন রিলিজকে ইনক্রিজ করা মানে হিস্টামিনের ফাংশনসটাকে প্রমোট করা। হিস্টামিনের ফাংশনস কি? ভ্যাসোডাইলেশন করা, ভাস্কুলার পারমিয়াবিলিটি ইনক্রিজ করা। তার মানে এই 2টাও হচ্ছে কমপ্লিমেন্টের 2টা ফাংশন, ভ্যাসোডাইলেশন, ইনক্রিজ ভাস্কুলার পারমিয়াবিলিটি। তারপর আসি C5 থেকে C9, এরা একটা অ্যাটাকিং কমপ্লেক্স তৈরি করে, মেমব্রেন অ্যাটাকিং কমপ্লেক্স বা ম্যাক। এরা কি করে? সেল লাইসিস করে। এই হচ্ছে আমার কমপ্লিমেন্টের ফাংশন, ক্যামোটেক্সিস, অপসোনাইজেশন, ইনডাইরেক্টলি ভ্যাসোডাইলেশন, ইনক্রিজ ভাস্কুলার পারমিয়াবিলিটি আর হচ্ছে সেল লাইসিস। এই হচ্ছে আমার ইনফ্লামেশনে কমপ্লিমেন্ট ফ্র্যাগমেন্টসের রোল। পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। চলে আসি এখন আমরা 17 নাম্বার পেজ, যে সামারিটা আমাদের দেয়া আছে, তাহলে আমাদের সামারির মধ্যে দেখেন আপনাদের শীটে এই রবিন্সের বাহিরেও এক্সট্রা আরও অনেক কিছু দেওয়া আছে। ভ্যাসোডাইলেশন করে কোন কোন মেডিয়েটার্স, ভ্যাসোকনস্ট্রিকশন করে কোন কোন মেডিয়েটার্স,
ভাস্কুলার পারমিটিভিটি করে কোন কোন মেডিয়েটার্স, ক্যামোটেক্সিস করে কোন কোন মেডিয়েটার্স, পেইন করে কোন কোন মেডিয়েটার্স, ফিভার করে কোন কোন মেডিয়েটার্স। এর মধ্যে ভ্যাসোডাইলেশন করে কারা কারা অলরেডি আমরা অনেকখানি পড়ে ফেলছি। এর মধ্যে জাস্ট সেরোটোনিনটা আমরা কেটে ভ্যাসোকনস্ট্রিকশনের মধ্যে লিখে রাখবো। ভ্যাসোকনস্ট্রিকশনে তাহলে কারা কারা এর মধ্যে সেরোটোনিনটা অ্যাড হবে। গুরুত্বপূর্ণ হচ্ছে পেইন করে কোন কোন মেডিয়েটার্স, ফিভার করে কোন কোন মেডিয়েটার্স। দেখেন শীটে দেখেন টিএনএফ, ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6, প্রোস্টাগ্ল্যান্ডিন, ব্র্যাডিকাইনিন, এরা হচ্ছে আমাদের ফিভার করে এই মেডিয়েটার্সগুলো। পেইন করে কারা কারা, প্রোস্টাগ্ল্যান্ডিন, ব্র্যাডিকাইনিন, অ্যাসিডিক এনভায়রনমেন্ট, হাইপারক্যালেমিয়া, সেরোটোনিন এবং হচ্ছে ইনক্রিজ টিস্যু টেনশন, এরা হচ্ছে পেইন করে। এরা হচ্ছে দুইটা বই মিলিয়ে এই ফাংশনসগুলো একসাথে কম্পাইল করে দেওয়া। মেডিটেশন সব পড়ার শেষে সাধারণত এই বক্সটা জাস্ট রিক্যাপাচুলেট করে পড়তে হয়। তা আপনি অলরেডি জানেন কোন কোন মেডিটেশন ভ্যাসোডাইলেশন করে, কোন কোন মেডিটেশন ভ্যাসোকনস্ট্রিকশন করে, ভাস্কুলার পারমিটিভিটি কোন কোন মেডিটেশন করে। জাস্ট এক্সট্রা আপনাকে পড়তে হবে পেইন করে কোন কোন মেডিটেশন, ফিভার করে কোন কোন মেডিটেশন। আমাদের তাহলে ইনফ্লামেশনের লোকাল ইফেক্ট একদম শেষ। প্রথমে যেটা আমরা বলেছিলাম লোকাল ইফেক্টস অফ ইনফ্লামেশন আমাদের শেষ। এবার আসি হচ্ছে সিস্টেমিক ইফেক্টস অফ ইনফ্লামেশন। সিস্টেমিক কী কী চেঞ্জ হয়? লোকাল চেঞ্জগুলো হয় আমাদের লোকাল যে মেডিয়েটার্সগুলোর মাধ্যমে। সিস্টেমিক চেঞ্জগুলো হয় আমার হচ্ছে কিছু মেডিয়েটার্স রিলিজের মাধ্যমে। সিস্টেমিক চেঞ্জ কি? আমরা জানি নর্মাল একটা ইনফ্লামেশন হলে আমার বডিতে কিছু ম্যানিফেস্টেশন হয়, এটাই হচ্ছে সিস্টেমিক ইফেক্টস অফ ইনফ্লামেশন বা অ্যাকুট ফেজ রেসপন্স। কোনো একটা আমার বডিতে যখন মাইক্রোবস প্রবেশ করলো আমার বডি, সেটার বদলে আমার বডি কী ধরনের রেসপন্স করতেছে সেটাই হচ্ছে অ্যাকুট ফেজ রেসপন্স বা সিস্টেমিক ইফেক্টস অফ ইনফ্লামেশন। আমরা জানি আমাদের বডিতে কারো যখন কোনো ইনফ্লামেটরি প্রসেস চলে, কোনো একটা ফিভার, ভাইরাল ইনফেকশন বা অ্যাকুট ব্যাকটেরিয়াল ইনফেকশনের মধ্যে দিয়ে যাই, আমাদের প্রথম ম্যানিফেস্টেশন হয় হচ্ছে টেম্পারেচার রাইজ করা, ফিভার। আমরা উইকনেস হয়, আমাদের ফ্যাটিকনেস আসে, ম্যালাইজ আসে, মায়ালজিয়া আসে, এগুলো ইত্যাদিতে আমরা সবাই জানি। পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের স্লিপ প্যাটার্নটা কী হয় একটা অ্যাকুট ইনফ্ল্যামেটরির সিস্টেমিক রেসপন্স। খেয়াল রাখবেন অ্যাকুট ইনফ্ল্যামেটরি রেসপন্সে ঘুম কিন্তু বেড়ে যায়, সমনোলেন্স হবে, আর হচ্ছে অ্যাপেটাইটটা রিডিউস হবে, ঘুম কমে যাবে। এটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। বাকিগুলো আমরা জানি। আর হচ্ছে হ্যামোডাইনামিক কী কী চেঞ্জ হয়। হ্যামোডাইনামিক কী কী চেঞ্জ হয়? দীর্ঘদিন ধরে যদি ইনফ্লামেশন পারসিস্ট করে আমরা জানি অ্যানিমিয়া ডিউ টু ক্রনিক ডিজিজ হয়, আমাদের এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট রাইজ করে, আমাদের অ্যাকুট ফেজ প্রোটিন প্রোডাকশনগুলো বেড়ে যাবে। কী কী অ্যাকুট ফেজ প্রোটিন প্রোডাকশন একটু পরেই আমরা আসতেছি। এছাড়া আর কী হবে? আমাদের যে ডিফারেন্সিয়াল কাউন্ট আছে এটার মধ্যে একটু চেঞ্জ হবে। লিগোসাইটোসিস হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে লিগোসাইটোপেনিয়াও হতে পারে, নিউট্রোফিলিয়াও হতে পারে, নিউট্রোপেনিয়াও হতে পারে। ইউজুয়ালি থ্রম্বোসাইটোপেনিয়া হয়, তবে থ্রম্বোসাইটোসিসও হতে পারে। লিম্ফোপেনিয়াও হতে পারে, লিম্ফোসাইটোসিসও হতে পারে, ইত্যাদি হচ্ছে আমাদের অ্যাকুট ফেজ প্রোটিন হেমোডাইনামিক চেঞ্জ। এছাড়া আর কি হতে পারে? আপনার 20 নম্বর পেজে খেয়াল করলে দেখবেন ইনক্রিজ প্লাজমা গামা গ্লোবুলিন। গামা গ্লোবুলিন সিনথেসিসটা বেড়ে যেতে পারে, বাট ডিক্রিজ আবার গ্লোবুলিন সিনথেসিস। এছাড়া আমাদের সেকেন্ডারি অ্যামাইলোইডোসিস হতে পারে, আমাদের সিস্টেমিক রেসপন্স, জেনারেলাইজ লিম্ফোনোপ্যাথি, লোকাল লিম্ফোনোপ্যাথি ইত্যাদি ইত্যাদি হতে পারে। এইগুলোই হচ্ছে সিস্টেমিক ইফেক্টস অফ ইনফ্লামেশন। পরীক্ষায় এখান থেকে এই সিম্পল জায়গা থেকে কোশ্চেন থাকে। আসি আমরা 22 নাম্বার পেজ, অ্যাকুট ফেজ প্রোটিন। পরীক্ষায় কিন্তু কোশ্চেন থাকে ফলোইং আর দ্য অ্যাকুট ফেজ প্রোটিন প্রেজেন্ট ইন দ্য বডি। খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। নর্মালি ইনফ্লামেশনে আমাদের বডিতে মোর দেন 40 অ্যাকুট ফেজ প্রোটিন আছে। সবগুলো নাম মনে রাখা পসিবল না। যে কয়টা সাধারণত পরীক্ষা থেকে আসে এটা সহজে মনে রাখার জন্য একটা নেমোনিক আছে, এটা আমরা দিয়ে দিচ্ছি। অ্যাকুট ফেজ প্রোটিন কি সহজে মনে রাখার জন্য চ্যাট ফিল্ম, সিডিএ, সিআরপি, সেরুলোপ্লাজমিন,
complement. H haptoglobin, hepcidin. এতে অ্যামাইলয়েড আলফা 1 অ্যান্টিট্রিপসিন, আলফা 2 ম্যাক্রোগ্লোবিন। টিতে থ্রম্বিন, ট্রান্সফেরিন, চ্যাট ফিল্মের চ্যাট। এফে ফিব্রিনোজেন, ফেরিটিন। আইতে ইন্টারলিউকিন 6, এলে ল্যাক্টোফেরিন, লাইপোপলিস্যাকারাইড বাইন্ডিং প্রোটিন, এলপিবিপি, লাইপোপলিস্যাকারাইড বাইন্ডিং প্রোটিন। এমএ হচ্ছে ম্যান্নান বাইন্ডোস লেকটিন বা এমবিএল। আমাদের অ্যাকুট ফেজ প্রোটিন সহজে মনে রাখার জন্য এটা হচ্ছে একটা বহুল প্রচলিত নেমোনিক্স। চ্যাট ফিল্ম দিয়ে, সি দিয়ে সিআরপি, সি দিয়ে সিআরপি সেরুলোপ্লাজমিন কমপ্লিমেন্ট, এস দিয়ে হ্যাপ্টোগ্লোবিন হ্যাপসিডিন, এতে অ্যামাইলয়েড আলফা 1 অ্যান্টিট্রিপসিন, আলফা 2 ম্যাক্রোগ্লোবিন, টিতে থ্রম্বিন ট্রান্সফেরিন, এফে ফিব্রিনোজেন ফেরিটিন, আইতে ইন্টারলিউকিন 6, এলএ ল্যাক্টোফেরিন এলপিবিপি এবং এমএ হচ্ছে ম্যান্নান বাইন্ডোস লেকটিন। এই হচ্ছে আমাদের অ্যাকুট ফেজ প্রোটিন। পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে কোশ্চেন থাকে। তাহলে আমাদের অ্যাকুট ইনফ্লামেশন শেষ। অ্যাকুট ইনফ্লামেশন থেকে আমাদের কি কি ধরনের কোশ্চেন বিগত সালে ছিল আমরা একটু যদি জাস্ট খেয়াল করি বিভিন্ন পরীক্ষাতে। ইভেন্টস ডেট অকার আর্লি ইন অ্যাকুট ইনফ্লামেশন, ইমিগ্রেশন অফ নিউট্রিফিল, প্রোডাকশন অফ অ্যান্টিবডি বাই প্লাজমা সেল, proliferation of blood vessel, dilation of blood vessel, synthesis of CRP। আমার লোকাল চেঞ্জ এবং সিস্টেমিক চেঞ্জ, দুইটা চেঞ্জ মিলিয়েই কিন্তু কোশ্চেনটা দেয়া। তাহলে ইমিগ্রেশন অফ নিউট্রিফিল ট্রু, প্লাজমা সেল আমাদের অ্যাকুট ইনফ্লামেশনের প্রোডাকশন হয় না, আমরা পড়লাম না। proliferation of blood vessel না, ব্লাড ভেসেলের ডাইলেশন ভ্যাসোডাইলেশন হচ্ছে, এবং সিআরপি সিনথেসিস অফ সিআরপি। অ্যাকুট ইনফ্ল্যামেটরি এক্সুডেটস, আমরা যে বলেছিলাম এক্সুডেশন থেকে কিভাবে কোশ্চেনটা আসে, এটাও পার্ট 1 এর কোশ্চেন। কন্টেন্স মেনি ইউসিনোফিল, হ্যাজ প্রোটেক্টিভ ফাংশন, আমরা কি কি প্রোটেক্টিভ ফাংশন আসলে সেটা পড়লাম। রিচ ইন ফিব্রিনোজেন, আমরা পার্থক্যে পড়েছিলাম ফিব্রিনোজেন অনেক বেশি থাকে, এটা ব্লাড ভেসেলের চেঞ্জের জন্য হয়, এখানের সাথে ক্যালসিফিকেশনের কোনো সম্পর্ক নাই। অ্যাকুট ইনফ্লামেশন ইজ ক্যারেক্টারাইজড বাই alteration of vascular caliber that lead to increased blood flow, true. Plasma protein leakage, true. Tissue destruction and attempts of healing, এটা হচ্ছে chronic inflammation এর characteristics. Mononuclear cell infiltration, এটাও chronic inflammation এর characteristics. Leukocyte emigration from microcirculation, এটাও true. Phagocytosis results in release of, এটা রেসিডেন্সি এবং ডিপ্লোমার কোশ্চেন। কি কি রিলিজের কারণে ফ্যাগোসাইটোসিস হচ্ছে? লাইসোজোমাল প্রোডাক্ট রিলিজের কারণে, হাইড্রোজেন পারঅক্সাইড রিলিজের কারণে এবং অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবোলাইজ রিলিজের কারণে। আফটার ফ্যাগোসাইটোসিস মাইক্রোঅর্গানিজমস আর কিল্ড বাই, আমাদের ফ্যাগোসাইটোসিস থেকে মাইলোপারঅক্সিডেজ অ্যালোন। আমাদের মনে রাখতে হবে মাইলোপারঅক্সিডেজ একা কিন্তু ফ্যাগোসাইটোসিস করতে পারে না। আমরা বলেছিলাম তিনটা মেকানিজমের মাধ্যমে, হাইড্রোজেন পারঅক্সাইড, মাইলোপারঅক্সিডেজ, হ্যালাইড সিস্টেম, নট মাইলোপারঅক্সিডেজ অ্যালোন। আর ই আর ই অপশন দেখেন, কমপ্লিমেন্ট ইমিউনোগ্লোবুলিন, এরা কিন্তু কিলিং করে না, এরা অপশনিন হিসেবে কাজ করে, তার মানে এই দুটো হবে ফলস। তাহলে আমরা রেজাল্ট কি পেলাম? বি এবং সি ট্রু। ফলোইং মিডিয়েটরস ইনক্রিজ ক্যাপিলারি পারমিবিলিটি, কারা কারা ক্যাপিলারি পারমিবিলিটি বাড়ায়? আমরা জানি অলরেডি হিস্টামিন, ব্রাডিকাইনিন আর হচ্ছে প্রোস্টাসাইক্লিন। কোন কোন মিডিয়েটরস ভ্যাসোডাইলেশন করে? প্রোস্টাগ্ল্যান্ডিন,
ব্র্যাডিকাইনিন, নাইট্রিক অক্সাইড, হিস্টামিন, কমপ্লিমেন্ট সবগুলোই ট্রু হবে। কমপ্লিমেন্টটা এখানে ট্রু কেন হবে? কারণ আমরা জানি C3A, C4A, C5A একসাথে এদেরকে বলা হয় অ্যানাফাইলোটক্সিন, আর একসাথে হিস্টামিন রিলিজকে ইনক্রিজ করে ইনডিরেক্টলি ভ্যাসোডাইলেশন এবং ভাস্কুলার পারমিটিভিটিকে প্রমোট করে। সিনথেসিস অফ নাইট্রিক অক্সাইড রিকোয়ার্স, যেটা আপনাদেরকে বলেছিলাম 4টা জিনিস লাগে: অ্যাল-আর্জিনিন, নাইট্রিক অক্সাইড সিনথেস, মলিকুলার অক্সিজেন, আর হচ্ছে অ্যাল-আর্জিনিন, NADPH ইত্যাদি। আমাদের অ্যাকুট ইনফ্লামেশন শেষ। অ্যাকুট ইনফ্লামেশনের ফেট কি? একটা অ্যাকুট ইনফ্লামেটরি প্রসেস চললে এটার ফেট কি? এটা একদম কমপ্লিট রেজুলেশন হয়ে যাবে, শেষ হয়ে যাবে হিলিং প্রসেসের মাধ্যমে। কি অথবা কি হবে? অ্যাবসেস ফর্মেশন, পাস ফর্মেশন হতে পারে, অথবা কি হতে পারে? এটা ক্রনিক ইনফ্লামেশনে ট্রান্সফর্ম হয়ে যেতে পারে। অ্যাকুট ইনফ্লামেটরি সেলসটা যখন ওই মাইক্রোবস বা টিস্যু সাবস্টেন্সকে কিল করতে পারলো না, সে তখন এটা হ্যান্ড ওভার করে দেয়। এটাই হচ্ছে ক্রনিক ইনফ্লামেশন। কীভাবে ক্রনিক ইনফ্লামেশনে হ্যান্ড ওভার হয়? আমরা জানি আমাদের অ্যাকুট ইনফ্লামেটরি সেলসগুলো হচ্ছে নিউট্রোফিল, ইওসিনোফিল, ব্যাসোফিল যারা আছে, এদেরকে বলা হয় পলিমরফোনিউক্লিয়াস সেল। এই পলিমরফোনিউক্লিয়াস সেলসগুলো আর রিপ্লেসড বাই মনোনিউক্লিয়াস সেলস। আমরা জানি মনোনিউক্লিয়াস সেলস কী কী আছে: মনোসাইট, ম্যাক্রোফেজ, প্লাজমা সেল, এপিথেলিয়েট সেল ইত্যাদি ইত্যাদি যারা আছে, এরা হচ্ছে এই পলিমরফোনিউক্লিয়াস সেলসটা আর রিপ্লেসড বাই মনোনিউক্লিয়াস লিম্ফোসাইট, মনোনিউক্লিয়াস সেলস দিয়ে ট্রান্সফার হয়ে যাচ্ছে। ট্রান্সফার হওয়ার পর সে কী করতেছে? সে ইনফ্ল্যামেটরি প্রসেসে টিস্যু ডিস্ট্রাকশন, কিলিং করতে থাকতেছে, সাথে সাথে সে পাশে ফাইব্রোসিস বা হিলিং করতে থাকতেছে। আমরা এই শুরুতেই বলেছিলাম ইনফ্লামেশনে সবসময় হিলিং কিন্তু পাশাপাশি চলবে। তো ক্রনিক ইনফ্লামেশনে সে যখন মনোনিউক্লিয়াস সেল দিয়ে ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে, এই মনোনিউক্লিয়াস সেলসগুলো একদিক দিয়ে টিস্যু ডিস্ট্রাকশন করতে থাকে, কিলিং করতে থাকে, আরেক দিক দিয়ে হিলিং করতে থাকে। কি এই হিলিং যখন করতে থাকে সে কন্টিনিউয়াস, সে নতুন নতুন সেল রিজেনারেট করে। এদেরকে রিজেনারেট করার জন্য, তাদেরকে ফিডিং দেওয়ার জন্য, নিউট্রিশন দেওয়ার জন্য সে ব্লাড ভেসেল প্রোডাকশনও শুরু করে। তাহলে কি কি পেলাম? Polymorphonuclear cells are replaced by mononuclear cells, tissue destruction and attempts of healing by process of fibrosis, আর যে ব্লাড প্রোডাকশন সেটা হলো অ্যানজাইওজেনেসিস। এটাই হচ্ছে আমাদের ক্রনিক ইনফ্লামেশনের মরফোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স। পরীক্ষায় কিন্তু এখান থেকে কোশ্চেন ছিল। 23 নাম্বার পেজের মাঝখানের অংশটুকু যা যা বললাম এইটাই। চলে আসি আমরা ম্যাক্রোফেজের ফাংশনস। ম্যাক্রোফেজের ফাংশন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষায় প্রায় দেখা গেছে সব পরীক্ষাতে কোশ্চেনটা থাকে। আপনার শীটের 2, 24, 25, 26 নাম্বার পেজ যদি পড়তে পারেন সবচেয়ে ভালো। আর যদি কেউ সময় না পান তবে 26 নাম্বার পেজের যেই ফিগারটা আছে, এই যে ফিগারটা, এটা পড়লেও আপনার 24, 25 দুইটা পেজই পড়া হয়ে যাবে। ফিগারটা কিভাবে পড়বো? আমরা যদি একটু ফিগারে খেয়াল করি, আমাদের ইনফ্লামেশনে ম্যাক্রোফেজটা দুইভাবে অ্যাক্টিভেট হয়। দুই ধরনের ম্যাক্রোফেজ পাওয়া যায়। একটা হচ্ছে ক্লাসিক্যালি অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ, যেটাকে আমরা বলি M1 ম্যাক্রোফেজ, আর একটা হচ্ছে অল্টারনেটিভলি অ্যাক্টিভেট ম্যাক্রোফেজ, যেটাকে আমরা বলি M2 ম্যাক্রোফেজ। এই M1 ম্যাক্রোফেজটা মনোসাইটের উপর যখন মাইক্রোবিয়াল এন্ড প্রোডাক্টস এবং গামা ইন্টারফেরন কাজ করে তখন M1 ম্যাক্রোফেজ অ্যাক্টিভেশন হয়। আবার মনোসাইটের উপর যখন ইন্টারলিউকিন 13 এবং ইন্টারলিউকিন 4 কাজ করে তখন M2 ম্যাক্রোফেজ অ্যাক্টিভেট হয়। M1 ম্যাক্রোফেজের কাজ কি? রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস, নাইট্রিক অক্সাইড, লাইসোজোমাল এনজাইম রিলিজের মাধ্যমে আমার যে টিস্যু ডিস্ট্রাকশন বা কিলিংটা সেটা সে কন্টিনিউ করতে থাকে। এট দ্য সেম টাইম সে ইন্টারলিউকিন 1, TNF, ইন্টারলিউকিন 12, 6, ক্যামোকাইন ইত্যাদি রিলিজের মাধ্যমে আমার ক্রনিক ইনফ্লামেটরি প্রসেসটা বজায় রাখে। অন্যদিকে M2 ম্যাক্রোফেজ, যেটা ইন্টারলিউকিন 13 এবং 4 দিয়ে অ্যাক্টিভেটেড হয়েছিল, সে ইন্টারলিউকিন 10 এবং ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা, TGF বিটা, এটা রিলিজের মাধ্যমে আমরা যেটা বলেছিলাম উন্ড রিপেয়ার, ফাইব্রোসিস, অ্যানজাইওজেনেসিস ইত্যাদিতে করে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্টের মাধ্যমে কাজ করে। তার মানে দেখা যাচ্ছে ম্যাক্রোফেজের ইনফ্ল্যামেটরি ইফেক্ট, অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্ট দুইটাই আছে। পরীক্ষায় কোশ্চেন থাকতে পারে M1 ম্যাক্রোফেজ অ্যাক্টিভেটেড বাই ফলোয়িং মলিকুলস, তাহলে এই দুইটা। M2 ম্যাক্রোফেজ অ্যাক্টিভেটেড বাই ফলোয়িং মলিকুলস, এইভাবে পরীক্ষায় কোশ্চেন থাকতে পারে ম্যাক্রোফেজ আর অ্যাক্টিভেটেড বাই ফলোয়িং মেডিয়েটরস, তাহলে সবগুলো হবে। ফলোয়িং মেডিয়েটরস আর রিলিজ ফ্রম ম্যাক্রোফেজ, এই সবগুলো চলে আসবে। ফলোয়িং ম্যাক্রোফেজ রিলিজ ফ্রম M2 ম্যাক্রোফেজ, এই দুইটা শুধু আসবে।
ফলোয়িং মেডিয়েটরস রিলিজ ফ্রম M1 ম্যাক্রোফেজ, এই কয়টা চলে আসবে। ফলোয়িং মেডিয়েটরস রিলিজ ফ্রম ম্যাক্রোফেজ গট অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্টস, এই দুইটা আসবে। ফলোয়িং মেডিয়েটরস রিলিজ ফ্রম ম্যাক্রোফেজ গট ইনফ্ল্যামেটরি ইফেক্টস, এই কয়েকটা আসবে। এইভাবে এখান থেকে কোশ্চেন আসতে পারে। জাস্ট লিখে লিখে 2-3 বার লিখে যদি পড়েন তাহলে আপনাদের এটা মেমোরাইজ হয়ে যাবে। ম্যাক্রোফেজের ফাংশন অলমোস্ট 80% পড়া হয়ে যাবে। চলে আসি আমরা 27 নাম্বার পেজে, গ্রানুলোমাটাস ইনফ্লামেশন অ্যান্ড গ্রানুলোমা। একদম শুরুতে যে ডেফিনেশনটা আছে, ডেফিনেশন খালেক স্যারের বই থেকে দেয়া, এই ডেফিনেশনের লাইনগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে। আপনার একটু শিটে খেয়াল করে দেখবেন। গ্রানুলোমাটাস ইনফ্লামেশন ক্যারেক্টারাইজড বাই ফোকাল অ্যাকুমুলেশন অফ অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ, অ্যাক্টিভেটেডটার মধ্যে গোলদাগ দিয়ে রাখতে হবে। অ্যান্ড অফটেন এপিথেলিয়াল সেল, অফটেনের মধ্যে গোলদাগ দিতে হবে। হুইচ আর মডিফাইড অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ, প্রিন্সিপালি লিম্ফোসাইট। পরীক্ষায় কোশ্চেন থাকে পারে প্রিন্সিপাল সেলস অফ গ্রানুলোমা, হুইচ ওয়ান ইজ প্রিন্সিপাল সেলস অফ গ্রানুলোমা। তাহলে আমরা প্রিন্সিপাল সেলস কি পেলাম? প্রিন্সিপালি লিম্ফোসাইট। ফ্রিকোয়েন্টলি জায়ান্ট সেল, ফ্রিকোয়েন্টলির মধ্যে গোলদাগ দিয়ে রাখতে হবে। ওকেশনালি প্লাজমা সেল, ওকেশনালির মধ্যে গোলদাগ দিয়ে রাখতে হবে। ফাইব্রোব্লাস্ট অ্যান্ড কানেক্টিভ টিস্যু আর অলসো প্রেজেন্ট। নেক্রোসিস মে অর মে নট প্রেজেন্ট, মে অর মে নটের মধ্যে আন্ডারলাইন করে রাখবো। পরীক্ষায় কোশ্চেন থাকতে পারে ফলোইং আর দ্য সেলস অফ গ্রানুলোমা, ফ্রিকোয়েন্টলি এপিথেলিয়াল সেল, তাহলে কিন্তু আমাকে ফলস দিতে হবে। ফ্রিকোয়েন্টলি থাকে কোনটা তাহলে? জায়ান্ট সেল। প্রিন্সিপালি ম্যাক্রোফেজ, ফলস। প্রিন্সিপালি কোনটা থাকতেছে? লিম্ফোসাইট। অ্যাক্টিভেটেড লিম্ফোসাইট, ফলস দিতে হবে। অ্যাক্টিভেটেড কোনটা থাকতেছে? আমার ম্যাক্রোফেজ। যদি কোশ্চেন থাকে দেয়ার ইজ অলওয়েজ নেক্রোসিস, ফলস। নেক্রোসিস মে অর মে নট প্রেজেন্ট। এই কারণে ডেফিনেশনটা গুরুত্বপূর্ণ, এইভাবে পড়তে হবে। এপিথেলিয়াল সেলস অফ গ্রানুলোমা। এপিথেলিয়াল সেল কোন কোন কন্ডিশনে এপিথেলিয়াল সেলস পাওয়া যায়, যে এক্সাম্পলসগুলো আছে খুব গুরুত্বপূর্ণ। 9টা এক্সাম্পলস, এই এক্সাম্পলসগুলো আমাকে মনে রাখতে হবে। সহজে আপনি মনে রাখতে পারেন, দেখেন সিকোয়েন্সলি দেওয়া আছে 3টা টি, 3টা এস, সিবিজেড। 3টা টিতে কী কী পাই? টিউবারকুলোসিস, টিউবারকুলার লেপ্রোসি, আর হচ্ছে টক্সোপ্লাজমোসিস। আর কি কি 3টা এসে? সার্কোইডোসিস, সিফিলিস, সিস্টোসোমিয়াসিস। সিফিলিসের পাশে একটু কষ্ট করে লিখে রাখবো আমরা, টার্সিয়ারি সিফিলিস। সিবিজেড, সিতে কি? ক্রস ডিসিজ, বেরিলিয়াম, বিতে বেরিলিয়াম, জ্যাডে হচ্ছে জিরকোনিয়াম। 2টা মেটাল, একটা বেরিলিয়াম আর একটা জিরকোনিয়াম। একটা ইনফ্ল্যামেটরি কন্ডিশন, সেটা হচ্ছে ক্রস ডিজিজ। এটাই হচ্ছে এপিথেলিয়াল সেলস গ্রানুলোমার উদাহরণ। এই যে গ্রানুলোমাটা পাওয়া যায়, গ্রানুলোমাটাস ইনফ্লামেশন, পরের পেজে যদি আমরা যাই, এটাকে 4 ভাগে ক্লাসিফাই করতে পারি আমরা। নন কেজিয়েটিং গ্রানুলোমা, কেজিয়েটিং গ্রানুলোমা, ডিফিউজ গ্রানুলোমা, আর হচ্ছে সাপারেটিভ গ্রানুলোমা। গুরুত্বপূর্ণ হচ্ছে নন কেজিয়েটিং গ্রানুলোমা, কেজিয়েটিং গ্রানুলোমা। পরীক্ষায় কোশ্চেন থাকতে পারে ফলোইং আর দ্য নন কেজিয়েটিং গ্রানুলোমা, ফলোইং আর দ্য কেজিয়েটিং গ্রানুলোমা। একটা ইম্পর্টেন্ট তথ্য হচ্ছে টিউবারকুলোসিস, এটা কেজিয়েটিং নন কেজিয়েটিং দুইভাবেই কিন্তু আসতে পারে। টিউবারকুলোসিস হার্ড টিউবারকল, সফট টিউবারকল, দুইটাই ফর্মেশন করতে পারে। এই তথ্যটা সবসময় মনে রাখতে হবে। টিউবারকুলোসিসে শুধু নন কেজিয়েটিং গ্রানুলোমা হবে এরকম না, শুধু কেজিয়েটিং গ্রানুলোমা হবে এরকম না। Tuberculosis can present both with caseating granuloma and non-caseating granuloma. Non-caseating granuloma উদাহরণ খুব সহজে মনে রাখবেন। আমরা যে এপিথেলিয়াল সেলসগুলো পড়েছিলাম সবগুলো হচ্ছে নন-caseating গ্রানুলোমার উদাহরণ, এক্সেপ্ট টক্সোপ্লাজমোসিস। আর কেজিয়েটিং গ্রানুলোমা আমরা কি কি পেলাম? সফট টিউবারকল অফ টিউবারকুলোসিস আর হচ্ছে ব্রুসেলোসিস। সাপারেটিভ গ্রানুলোমা, 2টা কন্ডিশনে সাপারেটিভ গ্রানুলোমা পাওয়া যায়, সেটা হচ্ছে লিম্ফোগ্রানুলোমা ভ্যানারাম আর হচ্ছে ক্যাট স্ক্র্যাচ ডিজিজ। আর ডিফিউজ গ্রানুলোমা পাওয়া যায়, আমরা টিউবারকুলার লেপ্রোসিতে পেয়েছিলাম নন কেজিয়েটিং গ্রানুলোমা, তাহলে ল্যাপ্রোমেটাস লেপ্রোসি হবে ডিফিউজ গ্রানুলোমার উদাহরণ। এই বক্সটা এই সহজভাবে এভাবেই মনে রাখবেন। চলে আসবো আমরা 31 নাম্বার পেজ, জায়ান্ট সেল। জায়ান্ট সেল কি? কিছু কিছু সেল ইনফ্ল্যামেটরি প্রসেস করার জন্য সাইজে অনেক বড় হয়ে যায় এবং মাল্টিনিউক্লিয়েটেড হয়ে যায়, এদেরকে আমরা বলি জায়ান্ট সেল। পরীক্ষায় জায়ান্ট সেল কোথায় কোথায় পাওয়া যায় এই এক্সাম্পলসটা থাকে। ফিজিওলজিক্যালি 3টা জায়গায় জায়ান্ট সেল পাওয়া যায়, কি কি? অস্টিওক্লাস্ট, মেগাক্যারিওসাইট আর হচ্ছে সিনসাইটোট্রোপোব্লাস্ট অফ প্লাসেন্টা। এই 3টা ফিজিওলজিক্যাল কন্ডিশনে জায়ান্ট সেল পাওয়া যায়। কিছু কিছু ভাইরাল ইনফেকশনে জায়ান্ট সেল পাওয়া যায়, অনেকগুলো ভাইরাল ইনফেকশনে, মিজলস, মাম্পস, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস ইত্যাদিতে এই পাওয়া যায়, জায়ান্ট সেল পাওয়া যায়, তবে বেশি হচ্ছে মিজলসে। কোন কোন ম্যালিগনেন্সিতে জায়ান্ট সেল পাওয়া যায়?
5টা ম্যালিগনেন্সিতে জায়ান্ট সেল পাওয়া যায়। এই 5টা ম্যালিগনেন্সির নাম আমাকে মনে রাখতে হবে। অ্যানাপ্লাস্টিক টিউমার, হজকিন্স লিম্ফোমা, প্রাইমারি বিলিয়ারি সিরোসিস, পুরলি ডিফারেন্সিয়েটেড অ্যাস্ট্রোসাইটোমা আর হচ্ছে কোরিও কার্সিনোমা। এই 5টা ম্যালিগনেন্সিতে জায়ান্ট সেল পাওয়া যায়। জাস্ট এক্সাম্পলসগুলো আমাদের একটু মনে রাখতে হবে। শেষের দিকে আমরা চলে আসছি। ডিফারেন্স বিটুইন টিউবারকুলার গ্রানুলোমা এবং গ্রানুলোমা অফ সার্কোইডোসিস। যে তথ্যটা, এই যে ডিফারেন্সটা কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ খুবই। সার্কোইডোসিস হচ্ছে একটা ইনফ্ল্যামেটরি কন্ডিশনস, অটো ইনফ্ল্যামেটরি কন্ডিশনস, আর অপরদিকে গ্রানুলোমা হচ্ছে অর্গানিজম ভিত্তিক যেই গ্রানুলোমাটা ফর্মেশন অ্যাসিড ফাস্ট বেসিলাই মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস দিয়ে হয়। প্রথমে বলেছিলাম টিউবারকুলোসিসে হার্ড এবং সফট টিউবারকল দুইটাই ফর্মেশন হয়, কিন্তু সার্কোইডোসিসে অনলি হার্ড টিউবারকল ফর্মেশন হয়। টিউবারকুলোসিসের গ্রানুলোমাটা কনফ্লুয়েন্ট এক জায়গায় তো থাকে, কিন্তু সার্কোইডোসিসের গ্রানুলোমাটা ডিসক্রিট বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে। আরেকটা ডিফারেন্স হচ্ছে আমরা যদি হিস্টোলজিক্যাল স্লাইড করি, টিউবারকুলোসিসের গ্রানুলোমাটাতে লিম্ফোসাইট প্রেজেন্ট থাকে, লিম্ফোসাইট প্রিডোমিনেন্ট থাকে, যেটাকে আমরা বলেছিলাম মেইন সেল। কিন্তু একটা রেয়ার মানে এক্সেপ্ট হচ্ছে সার্কোইডোসিস, যেখানে লিম্ফোসাইট থাকে না। এই কারণে সার্কোইডোসিসের গ্রানুলোমাটাকে বলা হয় নেকেড গ্রানুলোমা। এই কয়টাই হচ্ছে আমাদের পার্থক্য, ডিফারেন্স বিটুইন গ্রানুলোমা অফ টিউবারকুলোসিস, সার্কোইডোসিস। কি পাবো? একটাতে আমরা নন কেজিয়েটিং পাবো, একটা অ্যাসিড ফাস্ট প্রথম থেকে আসে, একটা অ্যাসিড ফাস্ট বেসিলাই দিয়ে হয়, একটা রেডিওলজি হচ্ছে আননোন। তারপর হচ্ছে একটাতে কেজিয়েটিং নন কেজিয়েটিং গ্রানুলোমা দুইটাই পাওয়া যায়, সেটা হচ্ছে টিউবারকুলোসিস, আর একটাতে নন কেজিয়েটিং গ্রানুলোমা পাওয়া যায়, সেটা হচ্ছে সার্কোইডোসিস। একটাতে হার্ড টিউবারকল সফট টিউবারকল দুইটাই পাওয়া যায়, সেটা হচ্ছে টিউবারকুলোসিস, আর একটাতে শুধু হার্ড টিউবারকল পাওয়া যায়, সেটা হচ্ছে সার্কোইডোসিস। একটাতে লিম্ফোসাইট প্রেজেন্ট থাকে, সেটা হচ্ছে টিউবারকুলোসিস, আর একটাতে লিম্ফোসাইট অ্যাবসেন্ট থাকে, সেটা হচ্ছে সার্কোইডোসিস। এই হচ্ছে আমাদের মূল ডিফারেন্সিয়েশন ক্রাইটেরিয়া। এবার আসি হচ্ছে ডিফারেন্স বিটুইন টিউবারকল অ্যান্ড গামা। গামা হচ্ছে টার্সিয়ারি সিফিলিসের যে গ্রানুলোমাটাস কন্ডিশন, সেটাকে আমরা বলি গামা। তাহলে টিউবারকল হয় হচ্ছে অ্যাসিড ফাস্ট বেসিলাই দিয়ে, গামা হয় হচ্ছে ট্রেপোনেমা পেলিডাম দিয়ে। তিনটা জিনিস টিউবারকলে বেশি পাওয়া যায়, যেটা গামাতে কম পাওয়া যাবে। তিনটা জিনিস গামাতে বেশি পাওয়া যাবে, সেটা আমরা টিউবারকলে কম পাবো। কোন তিনটা জিনিস আমরা টিউবারকলে বেশি পাবো? সেটা হচ্ছে এপিথেলিয়েট সেল, লিম্ফোসাইট, লিম্ফোসাইট এবং জায়ান্ট সেল। এপিথেলিয়েট সেল, লিম্ফোসাইট, জায়ান্ট সেল, এই তিনটা আমরা টিউবারকলে বেশি পাবো, গামাতে কম পাবো। অপরদিকে গামাতে আমরা প্লাজমা সেল, ফাইব্রোব্লাস্ট, ব্লাড ভেসেলস, এই তিনটা গামাতে বেশি পাবো, যেটা টিউবারকলে কম পাবো। এই হচ্ছে আমাদের মূল ডিফারেন্সিয়েটিং ক্রাইটেরিয়া। তাহলে কি? লিম্ফোসাইট, এপিথেলিয়েট সেল, জায়ান্ট সেল, এই তিনটা আমরা টিউবারকলে বেশি পাবো, গামাতে কম পাবো। ব্লাড ভেসেল, ফাইব্রোব্লাস্ট আর হচ্ছে প্লাজমা সেল গামাতে বেশি পাবো, যেটা আমরা টিউবারকলে কম পাবো। চলে আসি আমরা 33 নাম্বার পেজ, সি রিঅ্যাক্টিভ প্রোটিন। এটা যারা বিশেষ করে মেডিসিন ফ্যাকাল্টিতে পরীক্ষা দিবেন তাদের জন্য এটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এই বক্সটা ডেভিডসন থেকে দেয়া। কিছু কিছু কন্ডিশন আছে, আমরা সিস্টেমিক রেসপন্সে পড়েছিলাম যে ইএসআর বাড়বে, অ্যাকুট ফেজ প্রোটিন যেটা সিআরপি সেটাও বাড়বে, কিন্তু কিছু কিছু কন্ডিশন আছে যেখানে ইএসআর রাইজড হয় কিন্তু সিআরপি রিমেইন নর্মাল। সেই কন্ডিশনগুলো কি সেটাকে আমরা দেখেন একটা নেমোনিক্স দিয়ে দেওয়া আছে, লুপাস হোম। সি রিঅ্যাক্টিভ প্রোটিন ইজ নট রেজিস্ট ইন লুপাস হোম। এই নেমোনিক্সের যে কন্ডিশনগুলো আছে এই কন্ডিশনে ইএসআর বাড়ে, বাট সিআরপি সাধারণত বাড়ে না। এলএল লিউকেমিয়া, ইউতে আলসারেটিভ কোলাইটিস, পিতে প্রেগন্যান্সি, পলিসাইথেমিয়া, এসএ এসএলই, শর্টগ্রেন সিনড্রোম, এতে অ্যানিমিয়া, লুপাস হোম, এইচে হার্ট ফেলিওর, ওতে ওল্ড এজ, এম এ মাইলোমা, আর এতে হচ্ছে এন্ড স্টেজ রেনাল ডিজিজ। এই হচ্ছে আমাদের ক্রনিক ইনফ্লামেশন এবং ওভারঅল অ্যাকুট ইনফ্লামেশন। আমি চেষ্টা করেছি ইনফ্লামেশনের যেই জায়গাগুলো থেকে বেশি বেশি কোশ্চেন আসে, কীভাবে পড়তে হবে, কোন কোশ্চেনগুলোতে আমাদের সমস্যা হয়, সেই কোশ্চেনগুলো একটু ধরিয়ে দেওয়ার। আপনাদের যদি ফার্দার কোনো কোশ্চেন থাকে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমরা যেটা রিভিউ ক্লাসে সেটা বলে দেওয়ার চেষ্টা করব। সবাই বাসায় থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, এই কামনা করে আমাদের আজকের ক্লাস এখানে শেষ করছি।